আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজ আপনি শুনবেন জিনিয়ার কলমে তারানাথ ও ২৫ মোড়ে গ্রামের বিভীষিকা। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প জিনিয়ার কলমে তারানাথ ও ২৫ মোড়ে গ্রামের বিভীষিকা। আজ সকাল সকাল ঘুমটা ভেঙেছিল জানালার ওপার থেকে ভেসে আসা টিপটিপ বৃষ্টির শব্দে। ভোর হতে সেই যে শুরু হয়েছে, এখন দুপুর গড়িয়েও তার বিরাম নেই। কখনো ঝিরঝির ছন্দে, আবার কখনো প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ছে প্রকৃতির বুকে। মধ্যাহ্নভোজের পর বিছানায় শুয়ে খানিক এপাশ ওপাশ করছি, বৃষ্টির একটানা শব্দে মনটা যেন আরো ভার হয়ে আসছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। আয়া, বাড়িতে আসো নাকি? গলার স্বরটা এতটাই পরিচিত যে এক মুহূর্ত সময় নষ্ট না করে উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। যা ভাবছিলাম তাই বটে। চৌকাঠের বাইরে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কিশোরী। বললাম, আরে এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকে ছাতাখানি বন্ধ করতে করতে কিশোরী বলল, কি ভায়া, এমন বর্ষার দিনে একা একা বাড়িতে বসে কি করছিলে? আরে তেমন কিছুই নয়, ওই জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে বৃথা কবিত্বের চেষ্টা করছিলাম আর কি। কিশোরী একগাল হেসে বলল, আর বসে থাকবার কোনো মানে নেই। তার থেকে বরং চলো আমরা একটু ঠাকুর মশাইয়ের বাড়ি ঘুরে আসি। এমন দিনে তার মুখ থেকে যদি এক দুখানি অদ্ভুত গল্প শোনা যায়, তাহলে তা বৃষ্টির সঙ্গত দেবে আর সময়টাও বেশ কাজেই লেগে যাবে। কি বলো? তারানাথের কথা যে আমার মনে আগে আসেনি এমনটা নয়, কিন্তু এই প্রবল বর্ষায় একাকী ঘর ছেড়ে বেরোনোর কথা ভাবনাতেও আনতে পারিনি। তবে এখন কিশোরীর সঙ্গ পাওয়ায় মনে যেন একটু সাহস পেলাম। বললাম, বসো, জামাটা গলিয়ে নি, তারপর বেরোবো। বাইরে বেরোতেই দেখি বৃষ্টি কিছুটা ধরে এসেছে। মনস্থির করলাম আর দেরি নয়, এই মুহূর্তে তারানাথের বাড়ির পথ ধরাই বোধহয় সবচাইতে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। পাড়ার মোড়ের তেলে ভাজার দোকান থেকে গোটা কয়েক ওই ফুলুরি শালপাতায় মুড়ে তুলে নিলাম। পাশেই ছোট্ট চায়ের দোকান থেকে নিয়ে নিলাম ৮ পয়সার পাসিং শো। তারপর বৃষ্টি ভেজা পথ ধরে হাঁটতে হাঁটতে মটলেনে তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দরজাটা খুলে দিল এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা আমাদের আদরের চারি। আমাদের দেখেই হেসে বলল, আরে আপনারা, বাবা একটু আগেই বলছিলেন এই বুঝে আপনারা এলেন। উনি বৈঠকখানাতেই আছেন, আপনারা গিয়ে বসুন, আমি চা নিয়ে আসছি। চারির হাতে শালপাতার ঠোঙাখানি দিয়ে বৈঠকখানার দিকে পা বাড়ালাম। বাইরের ঝিরঝিরে বৃষ্টির শব্দ যেন ভেতরের নিস্তব্ধতার সঙ্গে মিশে একটা একটা অদ্ভুত ছন্দ তৈরি করছিল। গড়গড়াটা একপাশে সরিয়ে রেখে মুখ তুললেন তারানাথ। তাঁর ঠোঁটে তখন সেই চিরপরিচিত রহস্যময় মৃদু হাসি। আমাদের দিকে তাকিয়ে বললেন, আরে এই যে এসে পড়েছ দেখছি, তোমাদের অপেক্ষাতেই তো ছিলাম। তা বৃষ্টিতে খুব একটা ভিজে যাওনি তো? বললাম, আগে না, তেমনটা নয়। আরে দাঁড়াও দাঁড়াও, গামছা দিচ্ছি। কথাটা বলি তারানাথ উঠে পাশের ঘরে চলে গেল। মিনিট পাঁচেক পর সে আবার বৈঠকখানায় ফিরে এলো, হাতে দুখানা গামছা আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, ভালো করে মাথা আর গা মুছে নাও। এইরকম ভেজা শরীরে বসে থাকলে পরে ঠান্ডা লেগে যাবে, তখন কিন্তু আর গল্প শুনতে আসতে পারবে না। আমি চুপচাপ গামছাটা নিয়ে মাথা মুছছি, এমন সময় কিশোরী প্রশ্ন করল, আপনি জানতেন আমরা আসবো? জানতাম বই কি, এমন বাদলা দিনে তোমাদের মতো ছোকরাদের মন যে ঘরে টিকবে না
সে কি আর আমার বুঝতে বাকি আছে? কিশোরী রসিকতা মেশানো গলায় বলল, তা বুঝতেই যখন পেরেছেন তাহলে আর দেরি কেন? চলুন এবার একটা অদ্ভুতুরে গল্প হয়ে যাক। গড়গড়ার পাশটায় হেলান দিয়ে আয়েশ করে বসে তারানাথ বলল, আরে দাঁড়াও দাঁড়াও, চারিকে বলেছি তেলে ভাজা দিয়ে মুড়ি মেখে আনতে। ঠিক 10 মিনিট পর চায়ের জল বসাতে বলব। তার আগে বলো তো যে সিগারেটটা কি এনেছো? আমি পকেট থেকে পাসিং শো বের করে তার দিকে এগিয়ে দিলাম। সে চোখ বন্ধ করে বেশ কয়েকবার তাতে সুখ টান দিল। গল্পে ঢোকার আগে তারানাথের এই একটু গুছিয়ে নেওয়ার অভ্যাসটা আমাদের অজানা নয়। ঠিক সেই সময় বাটি ভর্তি মুড়ি নিয়ে ঘরে ঢুকলো চারি। সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল একটা লোভনীয় গন্ধ, তেলে ভাজা আর সর্ষের তেল মাখানো মুড়ির গন্ধ। তারানাথ সিগারেটে টান দিয়ে বলল, নাও নাও, শুরু করো। খাবার কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা উচিত নয়। কিশোরী আর আমি বাটি দুটো হাতে তুলে নিলাম। তারানাথ সিগারেটটা নিভিয়ে চুপচাপ নারকেলের পুরনো খোলায় গুঁজে রাখল। এরপর খানিক গলা ঝেড়ে নিয়ে বলতে শুরু করলো, আজ তোমাদের যে ঘটনার কথা বলবো তা নিছক কোনো গল্প নয়, বরং এ আমার জীবনের এমন এক অধ্যায় যার কথা মনে পড়লে আজও মনে হয় শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা একটা স্রোত নেমে যাচ্ছে। ঘটনাটা তখনকার, যখনও আমি নিজেকে পুরোপুরি চিনে উঠতে পারিনি। বয়স ওই 23 কি 24-এর মতো। এমন এক সময় যখন জগতের আড়ালে লুকিয়ে থাকা অচেনা অনেক কিছুই প্রথমবার চোখে পড়ে। আমিও সেই অচেনা কিছু দেখবার তীব্র আকাঙ্ক্ষায় ঘুরে বেড়াতে বেড়াতে অবশেষে বীরভূমের মাটিতে পা রাখলাম। মাতু পাগলির সঙ্গে সাক্ষাতের তখনও মাসখানেক বাকি ছিল। তখন আমি সদ্গুরুর সন্ধানে এই গ্রাম থেকে ওই গ্রামে ঘুরে বেড়াচ্ছি। দিন কেটে যেত পথেই, আর রাত কাটত গাছতলায় কিংবা কোনো পুরনো মন্দিরের ভাঙা চাতালে। কোনো গন্তব্যের সন্ধান ছিল না, শুধু এক অদৃশ্য আকর্ষণের টানে এগিয়ে চলতাম, যেন কোনো অচেনা শক্তি আমাকে নিঃশব্দে টেনে নিয়ে চলেছে অজানার দিকে। পথে অসংখ্য সাধু সন্তের সঙ্গ পেয়েছি। কেউ তন্ত্র জানতেন, তো কেউ গান গেয়ে মনের ভাবের কথা বলতেন, কেউ বা আবার চুপচাপ বসে থাকতেন নদীর ধারে। তাদের মুখে শুনেছি অজস্র মন্ত্র, আরও কত দর্শনের কথা, যা শুনলে মনে হতো যেন শব্দ নয়, গূঢ় কোনো সত্য স্পর্শ করছে আমাকে। এক একজনের কণ্ঠে ফুটে উঠত এক এক রকম তত্ত্ব, আর আমি তৃষ্ণার্তের মতো সেগুলো শুনে যেতাম। তবে দিনের পর দিন, রাতের পর রাত তাদের সঙ্গে থাকবার পরেও কেউই আমাকে দীক্ষা দিতে চাননি। তবে একবার এক বৃদ্ধ অঘরী সাধু বলেছিলেন, তুই যাকে খুঁজছিস তার আসার সময় এখনো হয়নি। তুই শুধু চলতে থাক, সে তোকে ঠিক খুঁজে নেবে। ঠিক। তখনও তার কথার যথার্থ অর্থ আমি বুঝিনি, কিন্তু আজ অনেক পথ চলার পরে, বহু অভিজ্ঞতা লাভের পর বুঝতে পেরেছি, গুরু কখনো শিষ্যকে আহ্বান করেন না। তিনি শুধু অপেক্ষা করেন। যখন সময় হবে তখন তিনিই আপনা থেকেই সামনে এসে দাঁড়াবেন। আর আমার সঙ্গেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছিল। যাই হোক, দিনভর পথ চলার শেষে ক্লান্ত শরীরে সেদিন যখন গ্রামের মাটিতে পা রাখলাম, তখন শেষ বিকেলের লালচে আভাটাও ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। কাঁচা পথগুলো ধুলোয় ঢাকা, মাথার উপর সুপারি গাছের ছায়া লম্বা হয়ে হেলে পড়ছিল মাটিতে। গ্রামটা খুব বড় না হলেও বেশ ছড়ানো। একটা সরু কাঁচা রাস্তা সোজা চলে গিয়েছে ভেতরের দিকে। দুপাশে সারি সারি ধান ক্ষেত। হেমন্তের বাতাসে পাকা ধানের ঘ্রাণ এমনভাবে মিশে গিয়েছিল যেন মনে হচ্ছিল মাটির বুক থেকে সেই চেনা গন্ধটা উঠে আসছে।
ঘরবাড়িগুলো বেশিরভাগই মাটির, মাথায় খড় কিংবা পোড়া টালির ছাউনি। মাঝে মাঝে দু একটা ঘরের ভেতর থেকে কুপি বা লণ্ঠনের আলো জ্বলতে দেখা যাচ্ছিল। গ্রামের মাথায় একটা পুকুর চোখে পড়ল, জলটা বেশ পরিষ্কার। রাস্তার একটা মোড়ে পৌঁছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শরীরটা তখন ভীষণ ক্লান্ত, পায়েও যেন আর জোর নেই। ভাবছিলাম রাতটা কোথায় কাটাবো। ঠিক তখনই বাঁদিকের পথ ধরে ছাগলের পাল নিয়ে এগিয়ে এলো এক কিশোর। বয়স কত হবে, বড় জোর ওই 13 কি 14। হাতে সরু একখানা বাঁশের লাঠি, পায়ে মাটির ধুলো লেগে রয়েছে, পরনে খাটো একটা ধুতি। মনে মনে ভাবলাম যে ওর কাছেই জিজ্ঞেস করি, হয়তো কোনো আশ্রয়ের সন্ধান দিতে পারবে। আর দেরি না করে ছেলেটাকে ডাক দিলাম। ও ভাই, এদিকে একটু শুনবে? ছেলেটি আমার দিকে কৌতূহল ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আগে আপনাকে তো ঠিক চিনলাম না, এই গায়ে আগে দেখেছি বলেও তো মনে পড়ছে না। ক্লান্ত গলায় বললাম, আসলে আমি অনেক দূর থেকে এসেছি। আজ রাতটুকু এই গ্রামে থাকব, আবার ভোর হতেই অন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমি ভবঘুরে মানুষ, এক জায়গায় খুব বেশি দিন থাকি না। ছেলেটি আগ্রহ নিয়ে বলল, আপনি বুঝি সাধু? হেসে বললাম, হ্যাঁ, হওয়ার ইচ্ছে থাকলেও এখনো হয়ে ওঠেনি। ওই পথে পথে ঘুরে ভগবানের নাম করি, এই আর কি। তা বলছিলাম ভাই, রাতটুকু যদি কোথাও আশ্রয় পাওয়া যেত তাহলে বড়ই উপকার হতো। আপনি? ব্রাহ্মণ। হঠাৎ সে উৎসাহিত কণ্ঠে বলল, আসুন ঠাকুর মশাই, আজ রাতটা আপনি না হয় আমার বাড়িতেই থাকবেন। আমার নাম হরিভূষণ, আমার বাবা শশীমোহন, এই গ্রামের মোড়ল। ওই যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন, ওইটা পেরোলেই প্রথম বাড়িটা আমাদের। ছেলেটা আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। মিনিট 10 হাঁটবার পর ধানের জমির একেবারে শেষ সীমানায় একটা উঁচু ভিটের মতো জায়গায় দাঁড়িয়ে থাকা একতলা বাড়িটা চোখে পড়ল আমার। দেওয়ালগুলো লাল মাটি আর খড়ে গাঁথা। টালির চালের ফাঁকে ফাঁকে জমে আছে শুকনো পাতা। দেখে মনে হলো বহুদিন তা কেউ পরিষ্কার করেনি। উঠোনের এক পাশে বাঁধানো কুয়ো আর অন্য পাশে গরুর গোয়াল ঘর। মাঝের সেই চওড়া উঠোনটাকে ঘিরেই দাঁড়িয়ে রয়েছে 6-7 খানা ঘর, কোনোটা বন্ধ আবার কোনোটা আধ খোলা। আমি উঠোনে পা রাখতেই চারিদিকে ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির ভেতর থেকে ভেসে এলো শঙ্খধ্বনি, একেবারে পাকা গৃহস্থের লক্ষণ। উঠোন পেরোতেই দেখতে পেলাম কম বয়সী সুশ্রী চেহারার একজন লোক বাড়ির দাওয়ায় বসে পান চিবোচ্ছেন আর কি যেন ভাবছেন। লোকটার সাজ পোশাকে অতিরিক্ত কিছু না থাকলেও চোখে মুখে কিন্তু অদ্ভুত রকমের দৃঢ়তা। বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে গৃহস্থলীর আসল কর্তা তিনি। আমাদের আসতে দেখে চোখ দুটো কিছুটা কুঁচকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, হরি, এ কাকে সঙ্গে করে এনেছিস তুই? ইনি কে? বাবা, উনি ব্রাহ্মণ ঠাকুর, আজ রাতটুকু আমাদের বাড়িতে কাটাবেন। সঙ্গে সঙ্গেই শশীভূষণ বাবু উঠে দাঁড়িয়ে পড়লেন। এক ধরনের অনুশোচনার ছাপ ফুটে উঠল তার মুখে। দুহাত জোড় করে বিনীত গলায় বললেন, ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমি আপনাকে চিনতে পারিনি। আশ্বস্ত করে বললাম, এভাবে ক্ষমা চাইবার কিছু নেই মশাই, আমি তো এক সাধারণ পথিক, আপনার চেনার কথাও নয়। এ কি বলছেন ঠাকুর মশাই? আপনার মতো মানুষেরা কি কখনো সাধারণ হতে পারে? আসুন আসুন, আমাদের ঘরে আসুন। আপনার মতো ব্রাহ্মণ দেবতার পায়ের ধুলো পড়লে আমাদের বাড়িখানা একেবারে পবিত্র হয়ে যাবে। তিনি আর দেরি না করে তৎক্ষণাৎ আমাকে ভেতরে নিয়ে যাওয়ার বন্দোবস্তে লেগে পড়লেন। মনে হলো অতিথি আপ্যায়নে কোথাও যেন কোনো ত্রুটি না থেকে যায়, এই ভয়টাই তাকে খানিক ব্যস্ত করে তুলেছে। হরিভূষণ আমাকে হাত মুখ ধোয়ার জল এবং একটি গামছা এনে দিল। মুখে চোখে জল দিয়ে ঘরের ভেতরে ঢুকতেই শশীমোহন বাবু বললেন,
ঠাকুর মশাই, আপনার জন্য নতুন কিছু পরনের কাপড়ের ব্যবস্থা করেছি। এতটা পথ এসেছেন, গায়ের কাপড়খানি পাল্টে নিলে শরীরটাও একটু হালকা লাগবে। হ্যাঁ, কথাটা কিন্তু উনি মন্দ বলেননি। আর এমনিতেও গত দুদিন ধরে যেখানে একটাই পোশাক পরে কাটিয়ে দিয়েছি, সেখানে কিছুটা আরাম পাওয়ার আশাতেই পোশাকখানি বদলে ফেলার কথা ভাবলাম। আগেই বলেছি, তখন হেমন্তকাল, তাই গ্রামের দিকে রাতের বেলা একটা শীত শীত ভাব বেশ ভালোই টের পাওয়া যেত। তবে ভালো করে বসে আরাম করার আগে রাতের খাবারের একটা ব্যবস্থা করা দরকার। এই ভেবে খানিক সংকোচ করেই বললাম, বলছিলাম যে আপনারা এমন আন্তরিকতার সঙ্গে আমায় গ্রহণ করেছেন যে একটা ছোট্ট অনুরোধ না করে পারছি না। অবশ্যই বলুন, আপনার অনুরোধ রাখতে পারলে আমি সত্যিই কৃতজ্ঞ হব। যদি একটু রান্না করার মতো ব্যবস্থা করে দিতেন, বেশি কিছু না, ওই আলাদা একটা জায়গা, হাঁড়িকুড়ি, সামান্য কিছু চাল আর আলু। আমার কথাখানা শুনে শশীমোহনবাবু যেন ভীষণ অবাক হয়ে গেলেন। চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল, মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ। বললেন, এতটা পথ হেঁটে আসবার পর এমন ক্লান্ত শরীরে আপনি এখন রান্না করবেন ব্রাহ্মণ ঠাকুর? না না না, এ কিছুতেই আমি হতে দিতে পারি না। আপনি আমাদের অতিথি, আর গ্রামে অতিথিকে নিজের হাতে রাঁধতে দেওয়া সে তো অমঙ্গল। আমি এক্ষুনি হরিকে বলছি রান্নার ঠাকুরকে ডেকে আনতে। আপনি একটু বসে আরাম করুন। এসে বললাম, আহা, আপনি এতটা ব্যস্ত হবেন না মোড়ল মশাই। আমি তো পথের মানুষ, নানান জায়গায় রাত কাটাতে হয়, তাই নিজের রান্না নিজেই করতে অভ্যস্ত হয়ে গেছি। এতে আমার কোনো কষ্ট হয় না। আপনি শুধু একটু রান্না করার মতো সামান্য ব্যবস্থা করে দিন, তাহলেই চলবে। তোমরা তো জানোই, বাইরে থাকাকালীন নিজের খাওয়া দাওয়ার বিষয়ে আমি বরাবরই খুব সচেতন, কারণ শরীরটাই সাধনার একমাত্র যন্ত্র। এটা নিয়ন্ত্রণ না রাখলে তন্ত্রের জ্ঞান, মন্ত্রের প্রয়োগ সবই দুর্বল হয়ে পড়ে। আমাকে দীক্ষা দেওয়ার সময় গুরুদেব বলেছিলেন, যন্ত্র যদি অশুদ্ধ হয় তাহলে মন্ত্রে ফল আসে না। তন্ত্রের আগে প্রয়োজন সংযমের, আর সংযমের ভিত তৈরি না হলে সাধনা টেকে না। যে নিজেকে শাসনে বেঁধে রাখতে জানে না, সে কখনো শক্তির অধিকারী হতে পারে না। এই কথাগুলো তখন না বুঝলেও এখন বেশ বুঝতে পারি যে দেহটাই আসল, ওটাই তরবারি, আবার ওটাই ঢাল। তাই শরীরকে ঠিক না রাখতে জানলে যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে যেতে হবে। কিশোরী মাঝপথে বলল, তন্ত্রের সাথে শরীরের এই যোগসূত্রের ব্যাপারটা ঠিক বুঝলাম না। তারানাথ বলল, তন্ত্র মানেই হলো শক্তির উপাসনা, আর সেই শক্তি এই শরীরের মধ্যে দিয়েই প্রবাহিত হয়। তোমরা হয়তো জানো না, তন্ত্রশাস্ত্রে শরীরকে শুধু দেহ বলা হয় না, বলা হয় যন্ত্র। এই দেহই তান্ত্রিকের একমাত্র সাধনার ক্ষেত্র। এই দেহই তার মন্দির, তার তীর্থ, তার অস্ত্রশালা। তন্ত্রের সমস্ত শক্তি, সমস্ত প্রবাহ, সমস্ত প্রতিক্রিয়া সবই এই দেহের মাধ্যমেই ঘটে। মনে রেখো, তন্ত্রের শক্তি কখনোই বাইরে থেকে আসে না, সে এই শরীরের ভেতরেই ঘুমিয়ে থাকে। তাকে জাগ্রত করা হলে প্রথমেই নিজের দেহকে প্রস্তুত করতে হয়। তাই তন্ত্রের মূলেই আছে শরীর, আর শরীরের মূলই হলো নিয়ম। যতদিন না শরীর নিয়মে বাঁধা পড়বে, ততদিন পর্যন্ত সাধনার মন্ত্র কেবল শব্দ হয়ে থেকে যাবে। যাই হোক, পরনের ধুতিখানা পাল্টে নিয়ে বাইরে পা রাখতেই দেখি শশীমোহনবাবু বাড়ির সামনের দিকে ছোট্ট একখানা মাটির উনুন বানিয়ে দিয়েছেন। পাশেই রাখা রয়েছে মাটির কলস, একেবারে নতুন কাঁসার পাত্র, আগুন জ্বালানোর জন্য খড়, কাঠ ইত্যাদি ইত্যাদি। মিনিট পাঁচেকের মধ্যে হরি এক থালা আতপ চাল, গোটা চারেক আলু আর সাথে অল্প কিছু সবজি নিয়ে এলো। আমি অবাক হয়ে বললাম, আরে এ কি করেছেন মশাই, তো বিরাট আয়োজন।
শশীমোহন বাবু কিছুটা সংকোচ মেশানো গলায় বললেন, ঠাকুর মশাই, আপনার আপনার রান্নার জন্য এই সামান্য আয়োজন করেছি। যদি জানতাম আপনি আসছেন তাহলে বাজার থেকে আরও কিছু সবজি আনিয়ে রাখতাম। আগে তার প্রয়োজন নেই, আজ রাতটুকুই তো থাকব। তিনি যেন কথাটা বিশ্বাসই করতে পারলেন না। একরকম আর্জি জানিয়ে বললেন, এ কি বলছেন আপনি? না না না, এ সম্ভব নয়। অন্তত আরও 2 দিন থেকে আমাদের ব্রাহ্মণ সেবার সুযোগ দিন। বললাম, আবার এ পথে ফিরলে নিশ্চয়ই তখন আপনাদের আতিথ্য গ্রহণ করব। আপাতত শুধু আজকের রাতটুকু বিশ্রাম নিতে পারলেই যথেষ্ট। শশীমোহন বাবু উনুনটা জ্বালিয়ে দিলেন। আমিও আর সময় নষ্ট করলাম না। প্রথমেই হাঁড়িটা চড়িয়ে দিলাম। এরপর সুগন্ধি চাল এবং সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে একসাথে সেদ্ধ হতে দিয়ে দিলাম। শশীমোহন বাবুর মতো মানুষ খুবই কম দেখা যায়। নিজে ব্রাহ্মণ না হয়েও তার মধ্যে এমন নিষ্ঠা, এমন শ্রদ্ধা, তা আজকাল বড়ই দুর্লভ। তার চোখে আন্তরিকতা দেখতে পেয়েছিলাম, যার মধ্যে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না। ছিল শুধু গভীর শ্রদ্ধা, যা ভিতর থেকে আসে। এই রকম মানুষ যারা সত্যিকারের সম্মান করতে জানে, তারা সত্যিই খুব বিরল হয়। আর শশীমোহন ঘোষ ছিল তেমনই একজন। যতক্ষণ আমি রান্না করেছিলাম তিনি ঠায় আমার পাশে বসেছিলেন আর মাঝে মাঝেই আমাকে তামাক সেজে দিচ্ছিলেন। রান্না হতে বেশ কিছুটা সময় লাগবে, তাই দাওয়ায় বসে তার সাথে তামাক খাচ্ছিলাম। এমন সময় শশীমোহন বাবু বললেন, আপনার শোবার জন্য ভেতরের দিকে ঘরটার বন্দোবস্ত করেছি। আর কিছু লাগবে ঠাকুরমশাই? আপনি বললে এনে দিই। হেসে বললাম, না না, এই যথেষ্ট। রাতে আমি তেমন কিছুই খাই না, আপনারা তো ব্যস্ত হবেন না। কি যে বলেন ঠাকুরমশাই, ব্যস্ত হব না? ব্রাহ্মণের সেবাতে কোনো ত্রুটি থেকে গেলে যে মহা পাপ হবে। কিচ্ছু হবে না, আমি এই আতিথেয়তায় অত্যন্ত খুশি। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? শশীমোহন বাবু মাথা নেড়ে বললেন, অবশ্যই করুন। বললাম, আচ্ছা, এই গ্রামটার কি নাম বলতে পারেন? এতক্ষণ এখানে রয়েছি, কিন্তু গ্রামটার নামই তো জানা হলো না। পথে 2-1জনকে জিজ্ঞেস করেছিলাম, তবে কেউই ঠিকঠাক কিছুই বলতে পারল না। তিনি খানিক ইতস্তত করে বললেন, আগে ঠাকুরমশাই, এই গ্রামের নাম সবাই মুখে আনতে চায় না। কেন, কি অসুবিধে? শশীমোহন বাবু এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আগে অনেকে বলে নাকি এই গ্রামটা অভিশপ্ত। আমার মনের মধ্যে তখন কৌতূহলের ঢেউ উঠতে শুরু করেছে। বললাম, ব্যাপারখানা খুলে বলুন তো। সে অনেক বড় কাহিনী ঠাকুরমশাই। বললাম, ভাতের জল তো সবে চড়িয়েছি, চাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। আপনি শুরু করুন। শশীমোহন বাবু বলতে শুরু করলেন, ঘটনাটা প্রায় 100 বছর আগের। তখন এই গাঁয়ের নাম ছিল চন্দ্রহাটা। নামটা কিন্তু এমনি এমনি আসেনি ঠাকুরমশাই। এর পেছনে ছিল বিশেষ এক কারণ। তখনকার সময়ে এই গাঁয়ে এক ধরনের প্রাচীন পরম্পরা ছিল। প্রতি বছর পূর্ণিমার রাতে গাঁয়ের সবাই মিলে চাঁদের আলোয় এক বিশেষ গাছকে পুজো করত। গাছটা ছিল গাঁয়ের এক কোণে, তাল পাতার মতো বড় বড় পাতাওয়ালা। কেউ বলতো ওটা চন্দ্রবৃক্ষ, আবার কেউ বলতো আলো বৃক্ষ, কারণ শুধুমাত্র পূর্ণিমার রাতেই গাছটার পাতাগুলো থেকে হালকা নীলাভ আলো বের হতো। কিন্তু আশ্চর্যের কথা, অন্য সময় কিন্তু গাছটাকে একেবারে সাধারণ দেখতে লাগতো। এতটুকু বলে তারানাথ এক মুহূর্ত থেমেছিল মাত্র। ঠিক তখনই কিশোরী কপাল কুঁচকে বলল, যা, এ আবার হয় নাকি? তারানাথ আর একটা পাসিং শো ধরিয়ে বলল, হয় হয়, এ জগতে এমন অনেক কিছুই ঘটে যা প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয় না, কিন্তু তাই বলে সেগুলো মিথ্যে হয়ে যেতে পারে না। চোখে না দেখতে পাওয়ার মানে যে সেটার অস্তিত্ব নেই,
এই ধারণা কিন্তু বড়ই সংকীর্ণ। এবার আমিও প্রশ্ন না করে থাকতে পারলাম না। সত্যি কি কোনো গাছের পাতার মধ্য থেকে নীলাভ আলো বেরোতে পারে? উত্তরে তারানাথ বলল, পূর্ণিমার রাতে গাছের পাতায় চাঁদের আলো পড়লে অনেক সময় রূপালী কিংবা নীলচে আভা তৈরি হয়। যদি গাছের পাতাগুলো খানিক চকচকে বা মোমের মতো হয়, তাহলে এই প্রতিফলন আরো বেশি করে লক্ষ্য করা যায়। এমন কিছু গাছ আছে যাদের পাতায় এই ধরনের আলোর প্রতিফলন স্পষ্ট দেখা যায়। যেমন ধরো কামিনী গাছ, যার পাতাগুলো ছোট ছোট হলেও খুব ঝকঝকে, তাতে চাঁদের আলো পড়লে যেন মনে হয় নীলচে আলো বেরোচ্ছে। আরও একটি গাছ হলো নাগলিঙ্গম। তার পাতা একটু মোটা, তবে মোমের মতো মসৃণ। রাতের বেলায় সেই পাতার ওপর আলাদা একটা আভা দেখা যায়। আবার কখনো কখনো তাল বা নারকেল গাছের পাতায় চাঁদের জ্যোৎস্না পড়লে তা চকচক করে ওঠে। আসলে এই পাতাগুলো কখনোই নিজে থেকে আলো ছড়ায় না, বরং চাঁদের আলোতে প্রতিফলিত হয়ে এমন এক দৃশ্য তৈরি করে যে দূর থেকে দেখলে মনে হতে পারে যেন পাতার মধ্য থেকেই আলো বেরোচ্ছে। তা যাই হোক, এবার আসল প্রসঙ্গে ফিরি। শশীমোহনবাবু এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, সেই পুজোর রীতি ছিল খুব নির্দিষ্ট। মহিলারা গাছের গোড়ায় দুধ এবং ধূপ নিবেদন করত, আর পুরুষেরা গাছটির চারিধারে প্রদক্ষিণ করতে করতে পাঠ করত এক ধরনের মন্ত্র। গাঁয়ের বয়স্করা বলতেন, এই পুজো করলে সম্ভাব্য দুর্ভিক্ষ, রোগ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। তবে ছোটবেলায় একবার ঠাকুরদার কাছ থেকে শুনেছিলাম, বহু বছর আগে কোনো এক সাধু নাকি এখানে বাস করতেন। তিনি চন্দ্রদেবের আরাধনায় সিদ্ধি লাভ করেন এবং মৃত্যুর আগে গাঁবাসীকে বলে গিয়েছিলেন, এই গাছের যত্ন নিলে এবং প্রতি বছর পূর্ণিমায় সেই বিশেষ পুজো দিলে এই গাছ আমাদের সমস্ত রকম বিপদের থেকে রক্ষা করবে। এরপর বেশ কিছু বছর সবকিছু ঠিকঠাকই চলেছিল ঠাকুরমশাই। গ্রামে কোনো রোগ বা কোনো দুর্ভিক্ষ, কোনো অকাল মৃত্যু পর্যন্ত ঘটেনি। তবে হঠাৎ করে সবকিছু কেমন যেন পাল্টে যেতে শুরু করল। কেন? কিছু হয়েছিল কি? তিনি চাপা দুঃখ মেশানো স্বরে বললেন, আমার ঠাকুরদার বাবা যখন এখানে এসে থাকতে শুরু করেন, তখনও পর্যন্ত সমস্ত কিছু স্বাভাবিক ছিল। কিন্তু তার বছর 10 মাথাতেই বাইরের রাজ্য থেকে জমিদারিয়ে গাঁয়ে এসে নিজের বসতি গড়ে তোলেন। লোকে বলতো, তার মতো অত্যাচারী মানুষ নাকি এখানে আগে কখনো আসেনি। গাঁয়ের বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ছোট ছোট শিশুরাও তার কাছে রেহাই পেত না। ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে মানুষকে আর মানুষ বলে ভাবত না সে। আরও একটা কথা জানেন কি ঠাকুরমশাই, তিনি ছিলেন ঘোর ঈশ্বর বিরোধী। তাই গাঁয়ে আসার কিছুদিনের মধ্যেই ঢেরা পিটিয়ে আদেশ জারি করে বললেন, শোনো 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 গ্রামবাসী বৃন্দ, যে প্রথা এত বছর ধরে গ্রামের মানুষ পালন করে আসছে তা বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয়, গাঁয়ের সমস্ত মন্দিরে পর্যন্ত তালা লাগিয়ে দিতে হবে। আর যদি কেউ এই আদেশ অমান্য করে, যথাযথ শাস্তি পেতে হবে। শোনো শোনো শোনো। অবাক হয়ে বললাম, গ্রামের মানুষেরা কোনো প্রতিবাদ করেনি? শশীমোহন বাবু মাথা নেড়ে বিষণ্ণ কণ্ঠে বললেন, করেছিলেন বইকি ঠাকুরমশাই, কিন্তু তার ফল খুব একটা ভালো হয়নি। তাদের মধ্যে ষষ্ঠীচরণ এবং গ্রামবাসীরা মিলে বলল, আপনাদের এত বড় অনাচার আমরা মেনে নেব না। জমিদার মশাই, আমাদের দাবি একটাই, আমাদের পুজো করার অনুমতি দেয়া হোক, সমস্ত মন্দিরের তালা খুলে দেয়া হোক। কি বলো সবাই গ্রামবাসী? মন্দির খুলে দেয়া হোক, খুলে দেয়া হোক মন্দির।
এই বলে গ্রামবাসীরা সবাই চলে যায় এবং ষষ্ঠীচরণ এবং তার স্ত্রী ও গ্রামবাসীরা মিলে ঠিক করে তারা জমিদার মশাইয়ের কোনো নিষেধাজ্ঞা শুনবেন না এবং তার পরের দিনই সেই মতো তারা বেরিয়ে পড়ে। এই অবস্থায় জমিদার মশাইয়ের কানে যথারীতি কথাটা গিয়ে পৌঁছায়। অমনি জমিদার মশাই লাঠিয়াল নিয়ে এসে তাদের প্রত্যেককে সেই গাছের সাথে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেয় এবং বলে, এরকম দুঃসাহস যে বা যারা দেখাবে তাদের কোনো নিস্তার নেই, তাদেরও ঠিক এরকম সাজা দেওয়া হবে এবং এই গ্রামের বা আশেপাশের গ্রামের কোনো মন্দিরে পুজো বা মন্দির খোলার চেষ্টা যদি করা হয়, এর পরিণতি যা দেখছো এর থেকেও ভয়ানক হবে, মনে থাকে যেন সবার। ব্রিটিশ শাসনের সময় ব্রিটিশদের হাতে দেশের মানুষ কতটা অত্যাচার সহ্য করেছে সে কথা বইতে পড়েছিলাম। তখনকার জমিদাররাও অনেক সময় শাসকের ছত্রছায়া থেকে যা খুশি করত, কিন্তু আজ এত বছর পরে তারানাথের মুখ থেকে যখন এই ঘটনাটা শুনলাম যে শুধুমাত্র প্রতিবাদ করার অপরাধে কিছু মানুষকে একটা গাছের সঙ্গে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। কিশোরীর গলাতেও রাগ প্রকাশ পাচ্ছিল। নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এভাবে একটা মানুষের প্রাণ নিয়ে নিলেন। তারানাথ একটু গম্ভীরভাবে বলল, লোভ বড় বিচিত্র জিনিস। কেউ টাকা চায়, কেউ জমি, আবার কেউ খ্যাতি। টাকার লোভে মানুষ চুরি করে, জমির লোভে করে হিংসে, কিন্তু ক্ষমতার লোভে মানুষ নিজের মনুষ্যত্বকে শেষ করে ফেলে। তোমরা কি জানো, এই পৃথিবীতে ভয় দেখিয়ে শাসন করাটাই সবচেয়ে সহজ কাজ। মানুষ ভয় পেলে প্রশ্ন করে না, প্রতিবাদ করে না, শুধু মাথা নত করে থাকে। আর এই ভয়ের সুযোগটা তারাই নেয় যারা ক্ষমতার লোভে পড়ে। আমি এমন মানুষও দেখেছি যারা নিজের পরিবারের লোকজনদেরকেও বিশ্বাস করত না, উল্টে তাদেরও সন্দেহ করত, কারণে অকারণে শাস্তি দিত, শুধু এইটা ভেবে যে কেউ তার আধিপত্য কেড়ে না নেয়। ক্ষমতার নেশা একবার যাকে ধরে সে তখন ঈশ্বরকেও ভয় পায় না, আর যে ঈশ্বরকে ভয় পায় না সে মানুষকে পুড়িয়ে মারতেও পিছপা হয় না। সেই গাঁয়ের জমিদারের কথাই যদি ধরো, প্রথমে সে পুজো বন্ধ করল। কেন জানো? কারণ সে চাইতো সেই গ্রামের মানুষ যেন তাকে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত না করে, তা স্বয়ং ঈশ্বরই হোক না কেন। তার আসল উদ্দেশ্য ছিল ঈশ্বরকে সরিয়ে তার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু যখন গ্রামবাসীরা তা মেনে নিল না, প্রতিবাদ করল, তখন সে নির্মমভাবে তাদের সেই গাছটির সঙ্গেই বেঁধে আগুনে পুড়িয়ে দিল, শুধু এটাই প্রমাণ করার জন্য যে তার কথাই শেষ কথা। ক্ষমতার লোভ মানুষকে ধীরে ধীরে পিশাচ বানিয়ে তোলে, কিন্তু সে নিজে তার টেরই পায় না। যা ঘটেছে তা তো আর বদলানোর নয়, তবে অতীতের সেই ভয়াবহ ঘটনার কথা বলতে বলতে শশীমোহনের চোখে মুখে একরকম চাপা কষ্টের ছাপ ফুটে উঠছিল। তা দেখে আমার খানিক খারাপ লাগছিল বটে, কিন্তু পুরো ঘটনাটি জানার একটা কৌতূহল যেন মনের মধ্যে চেপে বসেছিল। খানিক চুপ থেকে শেষমেশ জিজ্ঞেস করেই ফেললাম, তারপর কি হলো মোড়ল মশাই? গ্রামের সবাই কি সবকিছু মেনে নিল? শশীমোহন বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মেনে নেওয়া ছাড়া যে আর কোনো উপায় ছিল না ঠাকুর মশাই। মৃত্যুকে যে সবাই ভয় করে, কিন্তু জানেন তারপর থেকেই শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। আগে যেখানে সেই গাছটা ছিল, পরে জমিদার মশাই নিজেই সেখানে শ্মশান তৈরি করলেন। কিন্তু কেন তা তখনও কেউ জানতো না। এদিকে হঠাৎ করেই গ্রামের ছোট ছোট ছেলেরা নিখোঁজ হয়ে যেতে শুরু করলো। প্রথমে একজন, তারপরে দুজন, এভাবেই প্রতিদিন সংখ্যাটা বাড়তেই থাকলো। কেউ মাঠে খেলতে গিয়ে আর ফিরতো না, কেউ বা আবার দুপুরে সেই যে ঘর থেকে বেরোতো, রাত কেটে গেলেও বাড়ি ফিরতো না। গ্রামের সবাই তন্ন তন্ন করে সমস্ত জায়গায় খোঁজার পরেও কিছুই কেউ খুঁজে পাননি।
কিন্তু হঠাৎই কার্তিকী পূর্ণিমার গভীর রাতে গ্রামের সীমান্ত লাগোয়া শ্মশানে পাওয়া গেল তাদের নিথর দেহ, একসাথে 25খানা। নিজেকে সামলে নিয়ে বললাম, কত বয়স ছিল তাদের? বড়জোর ওই 11 থেকে 13 বছরের মধ্যে হবে ঠাকুরমশাই। বেশ, তারপর বলুন। কিছুটা বড় হয়েই ঠাকুরদার মুখ থেকে সেই বীভৎস দৃশ্যের কথা শুনেছিলাম। ঠিক যেভাবে বলি দেওয়া হয় সেভাবেই তাদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছিল। অথচ আরও আশ্চর্যের কথা হলো, প্রতিটি শিশুর দেহের ঠিক মাঝখানে লাল রং দিয়ে কিছু আঁকা ছিল, যেন কোনো পুজোর চিহ্ন। কে যে অমন জঘন্য কাজ করতে পারে তখনও কেউ বুঝতে পারেনি ঠাকুরমশাই। কিন্তু নরবলি তো বহুকাল আগে নিষিদ্ধ হয়েছে। এমনকি তন্ত্রচর্চার শাস্ত্রেও এর প্রয়োগ কঠোরভাবে অপবিত্র বলে মনে করা হয়। যাই হোক, আপনি বলুন। শশীমোহনবাবু বললেন, সেই ঘটনার পর গ্রামের চারিদিকে হাহাকার পড়ে যায়। মা বাবারা তখন থেকে নিজের ছেলে মেয়েদের ঘরবন্দি করে রাখারই চেষ্টা করতে থাকেন। কিন্তু আপনি বলুন, ছোট ছোট ছেলে মেয়েদের আর কতক্ষণ আটকে রাখা যায়? সুযোগ পেলেই তো তারা এদিক ওদিক চলে যাওয়ার চেষ্টা করত। এরপর বেশ কিছু মাস কেটে যায়, আর কোনো ঘটনা ঘটেনি দেখে গায়ের সকলে বেশ স্বাভাবিক হতে শুরু করেছিল। এমন সময় আবার একইভাবে গ্রামের ছেলেরা উধাও হয়ে যেতে শুরু করে। এমনকি তাদের ঘরের মধ্যে আটকে রাখলেও কিভাবে যেন দরজা খুলে বাইরে চলে যেত। এদিকে আবারও সেই পূর্ণিমার দিন এগিয়ে আসতে শুরু করে। কিছু বছর আগে পর্যন্ত যে পূর্ণিমার রাত সারা গাঁয়ের কাছে আনন্দের ছিল, এখন সেই পূর্ণিমার রাতই যেন সকলের কাছে আতঙ্কের হয়ে উঠেছিল। হয়তো এবারও তারা নিজেদের সন্তানদের রক্ষা করতে পারবে না, কিন্তু স্বয়ং ঈশ্বর সেবার তাদের পথ দেখিয়েছিলেন। পূর্ণিমার ঠিক আগের রাতে হঠাৎই গ্রামের তৎকালীন মোড়লের ছেলে রাতের বেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যায়। গ্রামবাসীরা তাকে অনুসরণ করতে করতে পৌঁছে যায় জমিদার বাড়ির পিছন দিকের বাগানটায়। এরপর তারা যে দৃশ্য দেখেছিল তা মনে করলেই গায়ের রক্ত কেমন যেন জল হয়ে যায়। আমি এবার বেশ নড়ে চড়ে বসলাম। ঘটনার এমন চরম পর্যায়ে এসে কৌতূহলকে চেপে রাখা বড় কষ্টের। তবুও কোনো রকমে প্রশ্ন না করে শুধুমাত্র শুনে যেতে লাগলাম। শশীমোহনবাবু বললেন, গ্রামের লোকেরা সেখানে পৌঁছতেই দেখতে পায় বড় এক বৃত্তের মাঝখানে বসে আছে সেই ছেলেগুলো। তাদের শরীরের নানা জায়গায় কি সব চিহ্ন আঁকা, আর সেই বৃত্তকে ঘিরে অন্য একটি বৃত্তের মধ্যে বসে রয়েছে লাল রক্তের মতো বসন পরা এক তান্ত্রিক, আর স্বয়ং জমিদার মশাই। গ্রামবাসীরা বুঝেই গিয়েছিল। ওই লোকজনের মধ্যে থেকে একজন বলল, এই আর অপেক্ষা করা চলবে না। যার কাছে যা আছে, কুটার, কঞ্চি, কাঠ, লাঠি, সোটা, সব নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর। গ্রামবাসীরা উত্তেজিত হয়ে তান্ত্রিক ও জমিদারের উপর ঝাঁপিয়ে পড়ল। যে যেভাবে পেরেছিল সেই তান্ত্রিক আর জমিদার মশাইকে মেরেছিল। তবে মৃত্যুর আগে জমিদার নাকি বলে গিয়েছিল, অমরত্বের লাভের সাধনা করছিলাম, তোরা সেটা পূর্ণ হতে দিলি না। আমি আবার ফিরে আসবো, আবার তখন তোরা কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। তার সাধনা অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু অসম্পূর্ণ সাধনাকে সম্পূর্ণ করতে সে আবারও ফিরবে এই 25 মোড়ে গ্রামে। তখন আবারও 25টা ছেলেকে নিজের হাতে বলি দেবে সে। তার এই অভিশাপের কারণেই নাকি তখন থেকে এই গ্রামের নাম 25 মোড়ে হয়ে যায় ঠাকুরমশাই। অবাক গলায় বললাম, তার মানে ক্ষমতার লোভই শেষ পর্যন্ত ওই জমিদারের মৃত্যুর কারণ হলো? তারানাথ বলল, তাই তো হয়। ক্ষমতার লোভের নেশায় যে একবার পড়ে সে আর ফিরে আসতে পারে না। সে ভাবল 25টা শিশুর রক্তে সে অমরত্ব লাভ করবে।
সে যা ভুলে গিয়েছিল তা হলো, সাধনায় যদি অহংকার ঢুকে পড়ে তবে তার সাধনা থাকে না, তখন সেটা হয়ে যায় আত্মবিনাশের পথ। এতক্ষণ এক নাগাড়ে কথাগুলো বলে শশীমোহন বাবু এবার খানিক থামলেন। চারপাশে তখন ঝিঝি পোকার একটানা শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। ভাত হয়ে এসেছিল। আমি হাঁড়ির মুখ থেকে ঢাকনাটা সরিয়ে বললাম, ঘটনার শেষটা শুনে যদিও আমি খুব একটা অবাক হলাম না মোড়ল মশাই, কারণ যেখানেই ক্ষমতার মোহ, অমরত্বের লোভ, সেখানে এরকমই পরিণতি হওয়া অবধারিত। শশীমোহন বাবু একটু চুপ করে থেকে বললেন, আপনি আপনি এবার খেয়ে নিন ঠাকুর মশাই, বেশ রাত হয়ে এসেছে। আমি যাই, ওদিকে গিয়ে আপনার বিশ্রামের ব্যবস্থা করি। আর বিশেষ কথা না বাড়িয়ে যেন এক প্রকার পালিয়ে বাঁচতেই চাইলেন তিনি। যে লোকটা এতক্ষণ এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে গেল, তার হঠাৎ এভাবে গুটিয়ে যাওয়াটা বেশ অস্বাভাবিক বটে। আমি বেশ বুঝতে পারলাম তিনি কিছু একটা জানেন, কিন্তু বলতে চাইছেন না। নিজের মনকে আর বিশেষ ঘাঁটাতে ইচ্ছে করল না। যা হয়েছে তা আপাতত থাক, পরে না হয় ব্যাপারটা দেখা যাবে। এই ভেবেই চুপচাপ খাওয়ার দিকে মন দিলাম। মিনিট 10 পর যখন আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে, তখন হরিভূষণ এক জামবাটি দুধ হাতে আমার কাছে এসে বলল, বাবা এই দুধটুকু আপনার জন্য পাঠিয়েছেন। আমি খানিক লজ্জা পেয়ে বললাম, আরে আবার এসবের কি দরকার ছিল বলো তো? বাবা বলেছিলেন ব্রাহ্মণ সেবা করলে আমাদের কল্যাণ হবে, আর অতিথি নারায়ণ। তাছাড়া আপনার জন্য বিছানাও তৈরি করে রেখেছি ঠাকুর মশাই। এই দুধটুকু খেয়ে নিয়ে আপনি গিয়ে বিশ্রাম নিন। গরুর দুধ তো অনেক খেয়েছি, কিন্তু এতখানি স্বরযুক্ত দুধের স্বাদ বহুদিন অনুভব করিনি। তোমরা হলে শহুরে ছেলে ছোকরা, তোমরা আর এ স্বাদের বুঝবেটা কি? তবে গাঁয়ের খাঁটি গরুর দুধের যে স্বাদ, তাই শহরে তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না হে। এখানে তো দুধের চেয়ে জলের ভাগই বেশি। সে যাই হোক, বেশ কিছু মাস যাবৎ পেটে এমন ভালো মন্দ কিছু পড়েনি বলেই দুধটুকু যেন অমৃত বলে মনে হচ্ছিল। এক নিঃশ্বাসে সবটুকু শেষ করে ঘরের ভেতরে আসতেই দেখি আমার বিছানাটা একেবারে পরিপাটিভাবে তৈরি করা হয়েছে। সারাদিনের হাঁটাহাঁটিতে শরীর বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই শুতেই যেন চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। রাত তখন বেশ গভীর। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো চিৎকার চেঁচামেচির আওয়াজ। ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। উঠে বাইরে বেরোতেই দেখি শশীমোহন বাবু হন্তদন্তভাবে এদিক ওদিক পায়চারি করছেন। এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে মোড়ল মশাই, কিছু হয়েছে নাকি? তিনি আমাকে দেখে যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। অনুশোচনা মেশানো স্বরে বললেন, ক্ষমা করবেন ঠাকুর মশাই, আপনার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি যে বিশ্রাম নিচ্ছেন আমার মনে থাকা উচিত ছিল। আমি বললাম, না না, এভাবে বলবেন না মোড়ল মশাই, বিশ্রাম তো আমি পরেও নিতে পারবো, কিন্তু আপনাকে এমন অস্থির দেখাচ্ছে, ব্যাপারটা কি? শশীমোহন বাবু খানিক ইতস্তত করে বললেন যে এটি খুব একটা বড় চিন্তার বিষয়বস্তু নয়। একটা গরু হয়তো কোনোভাবে বেরিয়ে পড়েছে, সে কোথায় গেছে এখনো পর্যন্ত তার খোঁজ খবর পাওয়া যায়নি। যদিও লোক পাঠানো হয়েছে তাকে খোঁজার জন্য, কিন্তু তবুও তার মনটা সেই কারণে একটু অস্থির হয়ে আছে। যাই হোক, এরপরে সে আমাকে বলল বিশ্রাম নিতে। আমি বেশ বুঝতে পারলাম ব্যাপারটা কিন্তু আদতেই যথেষ্ট গুরুতর, কিন্তু তিনি যেন আমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে যেতে চাইলেন। হয়তো সেই মুহূর্তে আমার সামনে তিনি আসল ব্যাপারটা প্রকাশ করতে চাইছিলেন না। আমিও তাই আর কথা বাড়ালাম না, চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরেই শশীমোহন বাবুর আওয়াজ ভেসে এলো, ওই তো এসে গেছে, ঈশ্বরের অশেষ কৃপা। ইচ্ছে থাকলেও আর ঘরের বাইরে বেরোলাম না। মিনিট 5 পরেই সবকিছু আবারও শান্ত হয়ে গেল।
পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখনও ভোরের আলো পুরোপুরিভাবে চারপাশে ছড়িয়ে পড়েনি। হালকা একটা কুয়াশার চাদর ঢেকে রেখে দিয়েছিল গোটা গ্রামটাকে। শশীমোহন বাবুর বাড়ির উঠোনেও শীতল নিস্তব্ধতা বিরাজ করছিল। ধীরে ধীরে ঘরের দরজাটা খুলে আমি বাইরে এলাম। এবার বেরিয়ে পড়তে হবে। এমনিতেই বেশিক্ষণ এক জায়গায় থাকাটা আমার স্বভাব বিরুদ্ধ। আর তোমরা তো জানোই, শশীমোহন ঘোষের বাড়িতে একরকম আশ্রয় নিয়েছিলাম, তাও বাধ্য হয়েই। যদিও তার আতিথ্যে কোনো অভাব ছিল না, বরং অতিরিক্তই বলতে হয়। তাই এমন সরল সৎ গৃহস্থের ঘাড়ে বসে এভাবে অন্ন ধ্বংস করার ইচ্ছে আমার হলো না। লোকটা সত্যি ভদ্র, সজ্জন এবং আমার প্রতি অত্যন্ত যত্নবান। তবুও পরদিন সকাল হতেই আমি সিদ্ধান্ত নিলাম আর থাকব না। কাঁধের ঝোলাটা গুছিয়ে কোনো রকম শব্দ না করে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু সবেমাত্র উঠোনে পা রাখতেই যাব, এমন সময় পিছন দিক থেকে শশীমোহন বাবুর কণ্ঠস্বর শুনতে পেলাম। ব্রাহ্মণ ঠাকুর, কিছু না খেয়েই চলে যাচ্ছেন। আমার সেবাতে কি কোনো ত্রুটি ছিল? তার গলায় একরকম অভিমান মেশানো সুর, যেন মনে মনে ভাবছেন কোথাও বোধহয় কিছু কম পড়ে গেল। আমিও সেই কথাখানি শুনে মনের গভীরে যেন কেমন একটা টান অনুভব করলাম। ধীর পায়ে এগিয়ে গিয়ে বললাম, আপনার আতিথ্যে তো কোনো ত্রুটি ছিল না মোড়ল মশাই, বরং এমন আপ্যায়ন বহু দিন পাইনি। কিন্তু আপনি জানেনই তো, আমি পথে পথে ঘুরে বেড়াই। খুব বেশি দিন একই জায়গায় থাকা একরকম অন্যায় বটে। এভাবে বলবেন না ব্রাহ্মণ ঠাকুর, হয়তো আপনাকে আটকানোর সামর্থ্য আমার নেই। তবে যদি দুপুর পর্যন্ত থেকে যেতেন, তাহলে অন্তত একবেলা আপনাকে মনের মতো করে সেবা করতে পারতাম। আর সকাল সকাল আপনাকে এভাবে খালি মুখে যেতে দিলে যে গৃহস্থের ভারী অকল্যাণ হবে। অগত্যা আমাকে থেকে যেতেই হলো। তবে যেটুকু সময় ছিলাম তাতে শশীমোহন বাবুর আতিথেয়তার পরিমাণ যেন আরও বেড়ে গিয়েছিল। আমার জন্যে তিনি রীতিমতো রান্নার ঠাকুরের বন্দোবস্ত করে ফেললেন। আমি তাকে বললাম গত রাতের মতো একটু চাল আর ডাল ফুটিয়ে খেয়ে নেব, কিন্তু সে তা মানতে নারাজ। আমার সেই কথার উত্তরে সে বলল, যদি আপনাকে রান্না করতেই হয়, তবে আমি অল্প কিছু চাল দিয়ে যাচ্ছি, আপনি রান্না করুন। আমরা সবাই মিলে না হয় প্রসাদ পাব। শশীমোহনের এই সরল গভীর কথাগুলো শুনে সত্যি বলতে কি আমি একরকম লজ্জায় পড়েছিলাম। এমন নিঃস্বার্থ আতিথেয়তা আজকাল কোথায় পাওয়া যায় বলতো? অবশেষে শশীমোহন বাবুর সরল জেদের কাছে আমাকে বশ্যতা স্বীকার করতেই হলো। খানিক বাদে রান্নাও শুরু হলো। একদিকে রান্নার ঠাকুর আমার জন্যে রীতিমতো পঞ্চব্যঞ্জনের আয়োজন করছিলেন, আর অন্যদিকে আমি চাল আর ডাল মিলিয়ে খিচুড়ি রান্না করছিলাম। তবে শুধু শুধু খিচুড়ি তো আর কাউকে খাওয়ানো যায় না, তাই সঙ্গে আলু আর বেগুন ভাজাও করে ফেললাম। খেতে বসে আরেক প্রস্থ লজ্জায় পড়তে হলো। যেখানে আমি রীতিমতো ভুরি ভোজে ব্যস্ত, সেখানে শশীমোহন আর তার ছেলে সেই সামান্য খিচুড়ি আলু বেগুন ভাজা এতটাই তৃপ্তির সঙ্গে খাচ্ছিলেন যেন আমি না জানি কি আশ্চর্য কিছু পরিবেশন করেছি। তাদের মুখের সেই আনন্দ, সেই আন্তরিক তৃপ্তি দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং ঈশ্বরকেই তারা আমার মধ্যে খুঁজে পেয়েছেন। যাই হোক, অবশেষে আমার বিদায় নেওয়ার সময় উপস্থিত হলো। কাঁধে ঝোলাখানি তুলে নিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। শশীমোহন বাবু আমাকে সামনের রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেন। বললাম, আপনার বাড়িতে এসে খুব ভালো লাগলো মোড়ল মশাই। আপনার এই আতিথেয়তা আমি সত্যিই কোনো দিনও ভুলব না। নিজের পরিবারের খেয়াল রাখবেন কেমন? কৃতজ্ঞতা মেশানো গলায় তিনি বললেন, আপনিও সাবধানে যাবেন ঠাকুর মশাই। আবার কোনোদিন যদি এই পথে ফেরেন, তখন না হয় পায়ের ধুলো দেবেন। এসে বললাম, এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? আমি অবশ্যই এই পথে ফিরলে আপনার বাড়িতে একদিন থেকে যাব। এমন আতিথেয়তা পাওয়ার ইচ্ছে সহজে মন থেকে যাবে না, বুঝলেন? আচ্ছা, এবার আসি। গ্রামের কাঁচা রাস্তার উপর দিয়ে আবারও পথ চলতে শুরু করলাম। পথের দুপাশে সারি সারি তাল গাছ, খেজুর গাছ
আর মাঝে মাঝে নারকেল গাছের মাথা দুলছে হালকা বাতাসে। মাইল 7 পথ পেরোতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। কিছু দূরে সর্ষে খেতে শেষ বিকেলের আলো পড়ে হলুদ ফুলগুলো যেন সোনার মতো চকচক করছিল। আরো কিছুটা এগোতেই একটা সরু কাঁচা রাস্তা দেখতে পেলাম। সেখানে মানুষের চলাচল প্রায় নেই বললেই চলে। বাঁশঝাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তাটা। সন্ধ্যা নামার আগেই সেই পথ ধরে আমি এসে পৌঁছালাম গ্রামের একদম শেষ প্রান্তে এক শ্মশানের মধ্যে। শ্মশানটা বেশ নিরিবিলি, চারপাশে উঁচু বাঁশ আর বুনো গাছগাছালি দিয়ে ঘেরা। যতদূর চোখ যায় দেখতে পেলাম মাটির ওপর এদিক ওদিক পড়ে রয়েছে পোড়া কাঠের গুঁড়ি, আর কয়েকটা পুরো কালচে হয়ে ধুলোয় মিশে গেছে। পুড়ে যাওয়া গামছার কিছু ছেঁড়া অংশ আর বেশ পুরনো একখানি মাদুর, সাদা চাদর বা ধুতি জাতীয় কিছু। আজ রাতটা সেই শ্মশানের মধ্যেই কাটাবো ভেবে জায়গা খুঁজছিলাম। ঠিক তখনই পেছন থেকে কারোর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কি প্রয়োজন? এখানে কেন এসেছিস? চমকে উঠে ফিরে তাকালাম। দেখলাম গায়ে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে এক চন্দনের তিলক। এক ঝলক দেখেই বুঝে গেলাম এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নন, বরং এক সিদ্ধ পুরুষ। বললাম, আগে তেমন বিশেষ কোনো দরকার নেই, সারাদিন পথ হেঁটে এইমাত্র পৌঁছেছি, খানিক বিশ্রাম নেব বলে। বিশ্রাম নিবি তো গৃহস্থের বাড়িতে গিয়ে নে, এই শ্মশানে কেন? জানিস তো এখানে কি কি হতে পারে? শান্ত গলায় বললাম, আগে সে জ্ঞান আমার আছে। সাধু জিজ্ঞেস করলেন, তা কোথায় যাওয়া হচ্ছে? ঠিক নেই, পথ যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব। উদ্দেশ্য ছাড়াই বেরিয়ে পড়েছিস নাকি? আমি দুদিকে মাথা নেড়ে দৃঢ় গলায় বললাম, আগে না, সদ্গুরুর খোঁজে বেরিয়েছি, সেই সন্ধানেই পথে পথে ঘুরছি। সাধু এবার গভীর নজরে আমার মুখের দিকে তাকালেন, তারপর হালকা হেসে বললেন, সাধু হতে চাইছিস? অবশ্য তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন দেখতে পাচ্ছি। এছাড়া অনেক সাধুসঙ্গ হবে তোর। ঠিক আছে, কিছুদিন আমার কাছেই থেকে যা। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। কৃতজ্ঞতা মেশানো কণ্ঠে বললাম, সত্যি বলছেন? আমি থাকতে পারি? হ্যাঁ, তবে একটাই শর্ত, আমাকে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না। যা বলবো তাই শুনতে হবে। আর একটা কথা, আমি তোকে দীক্ষা দেব না। তোর জন্য গুরু নির্বাচন করা আছে। ওদিকে আমার ঝুপড়ির কাছে যা, রান্না করে খেয়ে নিয়ে বিশ্রাম কর। আমি এখন সাধনায় বসবো। কি সাধনা? তিনি প্রশ্ন শুনে চোখ রাঙিয়ে বললেন, আবার প্রশ্ন করছিস কেন? তোকে না বলেছি কোনো প্রশ্ন করবি না, না হলে কিন্তু তোকে আমি এখানে থাকতে দেব না। আমি মাথা নিচু করে বললাম, আগে ক্ষমা করবেন, আর এমনটা হবে না। তিনি বললেন, কাল ভোরবেলায় উঠে পড়বি, সেই সাধনার প্রথম ধাপ তোকে শেখাবো। শ্মশানের পশ্চিম দিকে একটা বড় বট গাছের নিচে সাধু নিজের অস্থায়ী একটা ঝুপড়ি বানিয়েছিলেন। চারপাশে পড়ে থাকা আধপোড়া কাঠ, পুরনো চট, বাঁশের কঞ্চি আর পুরনো সববাহী খাটিয়ার ভাঙা কাঠ পর্যন্ত কাজে লাগিয়েছিলেন তিনি। ছাউনি করা হয়েছিল কয়েকটা পচা কাপড় আর ছেঁড়া চাদর দিয়ে। ভেতরে বিছানো পুরনো ধানের ছড়া আর ছেঁড়া মাদুর। কোনায় রাখা ছিল একখানা মাটির হাঁড়ি। ঝুপড়ির বাইরে ছিল একটা মাটির উনুন। পাশেই সাদা একটি চাদরের ওপর রাখা ছিল কিছু চাল, ডাল এবং মাটির থালা বাসন। সেদিন রাতটা কোনোভাবে কাটিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই সাধু আমার দিকে গেরুয়া বসন এগিয়ে দিয়ে বললেন, নে, এগুলো পরে তৈরি হয়ে নে। আমি ওনার কথা মতো তৈরি হয়ে নিলাম। তিনি সামনের জায়গাটির দিকে আঙুল নির্দেশ করে বললেন, আয়, এখানে এসে বস।
আমি বসার সঙ্গে সঙ্গে সাধু বললেন, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন রয়েছে। সঠিক সময় এলে সেই উত্তরগুলো নিজে থেকেই তোর সামনে এসে দাঁড়াবে, কিন্তু তার আগে নিজেকে প্রস্তুত করতে হবে, যে নিজের চেতনাকে জাগ্রত করতে হবে, বুঝতে পারছিস? আজ্ঞে সাধুজি। তবে শোন, আমি যে সাধনা করছি তাকে বলে ভৈরবী তন্ত্র সাধনা। শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে চতুর্দশী তিথি পর্যন্ত এই সাধনা করতে হয়। সাধু এর পর আমাকে যা যা বললেন তা সংক্ষেপ করলে কিছুটা এমন দাঁড়ায়। সাধক প্রথমে নিজেকে ভৈরব রূপে কল্পনা করেন এবং শক্তিরূপিণী ভৈরবীকে আহ্বান করেন। এটি এক প্রকার ভাব সাধনা, যেখানে দেহ, মন এবং প্রাণের সমন্বয় ঘটে। এরপর দেহের 6টি চক্রে শক্তির প্রবাহ জাগিয়ে কুণ্ডলিনী শক্তিকে ধীরে ধীরে উপরে তুলে অজ্ঞান চক্র অথবা ভ্রূমধ্য চক্র পর্যন্ত পৌঁছাতে হয়। কিন্তু এই সাধনার পথ অত্যন্ত কঠিন এবং বিপদ সংকুল। সাধু বললেন, এখন তোকে যে তন্ত্র শেখাবো তা হলো এই সাধনার প্রথম ধাপ। একে বলে ভূমি শুদ্ধি তন্ত্র। মনে রাখিস, কোনো সাধনায় বসার আগে নিজেকে শুদ্ধ করার পাশাপাশি যেই ভূমিতে তুই বসবি তাকেও তো শুদ্ধ করতে হয়। তারপর তিনি আমাকে সেই তন্ত্রের বিষয়ে ব্যাখ্যা দিলেন। ভূমি শুদ্ধি ক্রিয়ার জন্য সবচেয়ে উপযুক্ত হলো কোনো সমতল জায়গা, যেখানে শরীর সমান সরল রেখায় ভূমিকে স্পর্শ করতে পারে। ঝাড়ু দিয়ে ভূমিকে পরিষ্কার করার পর বেলপাতা এবং গঙ্গা জল মিশিয়ে তা শুদ্ধ করা হয়। শ্মশান পবিত্র হলেও সাধনার জন্য স্থান শুদ্ধ করা বাধ্যতামূলক। তোমাদের তো আগেই বলেছিলাম শ্মশানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই জিনিসগুলোর বিষয়ে, যেমন পোড়া কাঠ, ছাই, অস্থি বা অন্য কিছু। এমন অবস্থায় কিছুতেই তন্ত্র চর্চা সম্ভব নয়। তবে জায়গাটা কিভাবে পরিষ্কার করব সেই নিয়েই ভাবছি। এমন সময় সাধু আমাকে বললেন, যা গিয়ে একটা নিম গাছের কাঠ আর কিছু পাতা নিয়ে আয়। আমি আর বিশেষ কথা বাড়ালাম না। কাছেই বেশ বড় একটা নিম গাছ ছিল। সেখান থেকে একখানি পুরনো ডাল ভেঙে নিলাম। এরপর আশেপাশে পড়ে থাকা কিছু শুকনো পাতা কুড়িয়ে নিয়ে ফিরে এলাম। সেগুলো সাধুজির হাতে দিতেই তিনি একটি লাল সুতো দিয়ে সমস্ত কিছু এমনভাবে বেঁধে দিলেন যে তা দিয়েই খুব সহজেই সেই স্থানটি পরিষ্কার করা যাবে। তিনি আমার দিকে ঝাড়ুটি এগিয়ে দিয়ে বললেন, তোর সাধনার ক্ষেত্র তোকেই পরিষ্কার করতে হবে। লাল সুতো দিয়ে বাঁধা ঝাড়ুটা হাতে নিয়ে আমি এগিয়ে গেলাম নির্দিষ্ট জায়গাটার দিকে। মাটির ওপরে পড়ে থাকা পোড়া কাঠগুলো অন্যত্র সরিয়ে রেখে জায়গাটা ভালো করে ঝাঁট দিলাম। সাধুজি ছোট একটা পাত্র থেকে খানিক গঙ্গা জল বেলপাতায় করে সর্বত্র ছিটিয়ে দিলেন। এবার শুরু হলো ভূমির পঞ্চশুদ্ধি প্রক্রিয়া। পঞ্চশুদ্ধি অর্থাৎ 5টি উপাদান প্রয়োগের মাধ্যমে ভূমিকে শুদ্ধ করার সেই প্রাচীন তান্ত্রিক পদ্ধতি। সাধুজি মন্ত্র পড়তে পড়তেই আবারও গঙ্গা জল ভর্তি পাত্রটা হাতে নিয়ে মাটির 4 কোণে কয়েক ফোঁটা করে জল ছিটিয়ে দিলেন। জলের ফোঁটা পড়তেই যেন মাটি আশ্চর্য রকমভাবে ঠান্ডা হয়ে উঠল। এবারে একটি প্রদীপে ঘি ঢেলে তাতে সলতে জ্বালালেন। আগুন জ্বলে উঠতেই হালকা এক উষ্ণতা ছড়িয়ে পড়ল বৃত্তের 4 ধারে। এরপর এক মুঠো চন্দনের ধূপে আগুন ধরিয়ে ধোঁয়া তৈরি করলেন এবং সেই ধোঁয়া ধীরে ধীরে চারপাশে ঘোরাতে লাগলেন। সাধুর ঠোঁটে তখনও সেই মন্ত্র উচ্চারিত হচ্ছে। সবশেষে তিনি একটা পিতলের থালায় পঞ্চরত্ন অর্থাৎ নীলা, বৈদুর্য, মুক্তা, প্রবাল এবং পোখরাজ সাজিয়ে রাখলেন এবং সেই রত্নগুলোর চারপাশে তিল, ধান, যব ইত্যাদি সমপরিমাণে রেখে তা স্থাপন করলেন ভূমির মাঝখানে। এরপরের পর্যায় হলো মন্ত্র জপ। চোখ বন্ধ করে নিজেকে পদ্মাসনে স্থিত করে
11 বার নির্দিষ্ট একটি মন্ত্র জপ করতে হবে। আর সর্বশেষ ধাপে সিঁদুর, গন্ধক, চাল এবং কুশ ঘাস ব্যবহার করে একটি তান্ত্রিক চিহ্ন আঁকতে হবে এবং তার ঠিক মাঝখানে বসে সেই ভূমির কাছে নিজের সাধনার অনুমতি প্রার্থনা করতে হবে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে মাটি কি করে আমাদের অনুমতি দিতে পারে? আমরা তো তাকে জড় বস্তু বলেই জানি, কি তাই তো? কিন্তু তন্ত্রের দৃষ্টিতে মাটি কেবল মাটি নয়, সে এক সজীব সত্তা, বহু পুরনো, বহু কিছু নিজের মধ্যে ধারণ করে রাখার শক্তি আছে তার। আমরা যেখানে বসে সাধনা করি সেই স্থানটি শুধু আমাদের শরীরকেই নয়, মন, প্রাণ আর ইচ্ছা শক্তিকেও গ্রহণ করে। যাকে সে গ্রহণ করে সেই কেবল এগোতে পারে, আর যাকে করে না তার সাধনাই ব্যর্থ। তখনও মনে মনে সেই সাধুর শিখিয়ে দেওয়া মন্ত্রটি জপ করে চলেছি। হঠাৎ অনুভব করলাম মাটিটা কেমন যেন কেঁপে উঠল। সাধুজি চিৎকার করে বলে উঠলেন, ভূমি তোর সাধনাতে অনুমতি দিয়েছে। এখানেই তোর সাধনার প্রথম ধাপ সম্পন্ন হলো। তবে মনে রাখিস, এ কেবল শুরু। তোকে এখনো অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, সর্বোপরি অনুভব করতে হবে। তাহলেই তুই একদিন সত্যিকারের অর্থে সাধক হতে পারবি। তারপর একটুখানি থেমে তিনি আবার বললেন, আজ রাতেই তোকে আমি শেখাবো এই সাধনার দ্বিতীয় ধাপ। ঠিক মধ্যরাতে উত্তর দিকে যে পুকুরটা আছে সেখানে গিয়ে স্নানটা আগে সেরে নিবি। তারপর সোজা পথ ধরে কিছু দূর এগোতেই ফাঁকা মতো একটা জায়গা দেখতে পাবি। সেখানেই তোকে পরবর্তী তন্ত্র শেখাবো। মনে রাখিস, আজকের দিন শেষ না হওয়া পর্যন্ত তোকে সম্পূর্ণ উপবাসে থাকতে হবে। এমনকি জলও পর্যন্ত স্পর্শ করা চলবে না। এটাই হলো দ্বিতীয় তন্ত্রের প্রথম পর্যায়। এবার যা, আমাকে আমার কাজ করতে দে, যা। সকাল আর রাতে ভৈরবী সাধনা ছাড়া বিশেষ কিছু করার ছিল না। তবুও যতটা পারতাম কাজের মধ্যে দিয়েই সময় কাটানোর চেষ্টা করতাম। যেমন পিতলের কলসিতে গঙ্গা জল ভরে রাখা, বটপাতার থালায় ফলমূল সাজিয়ে রাখা, সাধনার নানান উপকরণ জোগাড়ে সেই সাধুকে সাহায্য করা, এমনকি কখনো কখনো রান্নার ব্যবস্থাও করতে হতো। বাকি ফাঁকা সময় আমি দূরে চুপটি করে বসে সেই সাধুজিকে দেখতাম তিনি কিভাবে কত রকম আচার বিচার মেনে সাধনা করতেন। এক এক সময় এক এক রকম ভঙ্গিতে নিজেকে ডুবিয়ে রাখতেন গভীর ধ্যানে। তখনও অনেক কিছুই আমার অজানা ছিল, যা তিনি আমাকে শেখাননি। মনের ভেতরে কৌতূহল ঘুরপাক খেলেও আমি প্রশ্ন করতে পারতাম না, কারণ সাধুর কড়া বারণ ছিল। সারা দিনের উপবাসের শেষে ঠিক মধ্যরাত হওয়ার খানিক আগেই দক্ষিণের শ্মশান থেকে বেরিয়ে পড়লাম। যে পথ ধরে এখানে এসেছিলাম তার বিপরীত পথে মিনিট 10 হাঁটার পরেই একখানি পুকুর চোখে পড়ল। তখন হেমন্তের শুরু হলেও রাতের দিকে কিন্তু গ্রামে ঠান্ডাটা বেশ জাঁকিয়েই বসেছিল। আর পুকুরের জল সে তো যেন হিমশীতল বরফ। তবুও নিয়মের বিরুদ্ধ কাজ কখনোই সাধনায় প্রযোজ্য নয়। তাই সেই ঠান্ডা সহ্য করেই কয়েকবার ডুব দিয়ে এসে উঠলাম। উত্তরের হাওয়া শরীরে আরও কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল, কিন্তু সাধুর আদেশ ভেজা কাপড়েই সাধনার দ্বিতীয় পর্যায় সম্পন্ন করতে হবে। আরও কয়েক পা হাঁটতেই দেখতে পেলাম সেই ফাঁকা জমিটি। তা দেখেই আমার মনে হয়েছিল জায়গাটা যেন বহুদিনের পরিত্যক্ত। সাধুদের সঙ্গে থাকাকালীন এমন অনেক তান্ত্রিক আমি দেখেছি যারা এমন জায়গায় সাধনা করতে ভালোবাসেন। তবুও মনে একটা প্রশ্ন এলো, আমরা যে শ্মশানে ছিলাম সেইখানেই তো এই তন্ত্র সাধনা হতে পারত, তাহলে এখানে আসার প্রয়োজনই বা কি? আমাকে আসতে দেখে সাধু বললেন, আয়, বস বস। তোকে দেখে মনে হচ্ছে তোর মনে অনেক কিছু প্রশ্ন রয়েছে, যদিও আমি জানি সেই প্রশ্নটা কি। মনে রাখিস, প্রতিটি সাধনারই নিজস্ব ভূমি থাকে
আর সেই ভূমি না হলে সাধনা পূর্ণ হয় না। এখন যে তন্ত্র তোকে আমি শেখাতে চলেছি তা রাত্রিকালীন সাধনার অংশ। এটি ভৈরবী তন্ত্রের দ্বিতীয় পর্যায় হলেও রাত্রিকালীন সাধনার প্রথম স্তর। এরপর তিনি আমাকে বললেন চোখ বন্ধ করে ধীর এবং গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর এবং মনকে একত্রিত করতে। আমি চোখ বন্ধ করলাম এবং ধীরে ধীরে নিজের শ্বাস প্রশ্বাসকে গভীর পর্যায়ে এনে শরীর এবং মনকে তন্ত্রের জালে আবদ্ধ করার চেষ্টা করলাম। এবার তিনি আমার সামনে জলের একটি পাত্র রেখে বললেন এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকতে, যেন আমি নিজের অন্তর পর্যন্ত দেখতে পাই। নিজেকে প্রশ্ন করতে হবে, আসলেই কে আছে আমার মধ্যে, কাকে দেখতে পাচ্ছি আমি। কিশোরী আবার গল্পের মাঝপথে বলল, ব্যাপারটা তো বেশ সাংঘাতিক বলেই মনে হচ্ছে। তারানাথ বলল, সাংঘাতিক তো বটেই, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি যে নিজেকে ঠিক কত বড় বিপদের মধ্যে ফেলতে চলেছি। প্রশ্ন করলাম, কেন, এমন কেন বলছেন? তারানাথ বলল, একটু ধৈর্য ধরে শোনো, ঠিক বুঝতে পারবে। তারানাথ ঘটনায় ফিরে গেল, বলল, আমি সেই জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ দেখলাম জলের মধ্যে ঘূর্ণির মতো কিছু একটা। খুব বেশিক্ষণ নয়, মিনিট এক দুয়েকের মতোই ছিল। এরপরেই আবার সবকিছু আগের মতো হয়ে গেল। সব শেষে পাত্রের জল থেকে সামান্য কিছু অংশ এক হাতের তালুর মধ্যে রেখে অন্য হাতের তর্জনী দিয়ে সেই জল শরীরের 5টি স্থানে অর্থাৎ মূল, নাভি, হৃদয়, কণ্ঠ এবং মস্তিষ্কে স্পর্শ করলাম। আর তার সাথে সাধুর দেওয়া সেই মন্ত্রটা পড়ে যেতে লাগলাম টানা 108 বার। প্রথম দিনের সাধনা সেখানেই সম্পূর্ণ হলো। দ্বিতীয় দিনের দিবাকালীন তন্ত্রচর্চা শুরু হলো অষ্টদিক বন্ধন ক্রিয়ার মাধ্যমে। সাধুজি আমার দিকে একটা লাল রঙের সুতো এগিয়ে দিয়ে বললেন, এটা হাতে বেঁধে নে, আর মনে রাখিস ক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই যেন এই সুতো না খুলে যায়, না হলে কিন্তু সাধনা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। আমি মাথা নেড়ে ডান হাতের বাহুতে সুতোটা শক্ত করে বেঁধে নিলাম। সাধু বললেন, ভৈরবী তন্ত্রের তৃতীয় পর্যায় হল অষ্টদিক বন্ধন ক্রিয়া। এই ক্রিয়ার মাধ্যমে সাধনা চলাকালীন যে কোনো অপশক্তির আক্রমণ তুই প্রতিহত করতে পারবি। তবে এর জন্য প্রয়োজন কিছু সামগ্রীর। কি সাধুজি? দিকবন্ধনের 8টি দিক অনুযায়ী 8টি গাছের ডাল লাগবে। প্রত্যেকটি আলাদা এবং নির্দিষ্ট দিকের শক্তির সঙ্গে যুক্ত। ঠাকুরমশাই আমাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমরা কি জানো এই 8টি দিকে কোন কোন দেবতারা অবস্থান করেন? আমি আর কিশোরী দুদিকে মাথা নাড়ালাম। তারানাথ বলল, বেশ, তবে শুনো। পূর্ব দিকে বাস করেন দেবরাজ ইন্দ্র, তাই সেদিকে রাখতে হবে বট গাছের কচি ডাল, যা ইন্দ্রের শক্তিকে ধরে রাখবে। দক্ষিণে থাকবে কাঁটা ভরা শিমুল গাছের ডাল, যা যমের ধ্বংস শক্তি প্রতিরোধ করবে। পশ্চিমে হিজল গাছের ডাল, যা বরুণের জলের শক্তিকে নিয়ন্ত্রণে রাখবে। উত্তরে দেবদারুর ডাল, কুবেরের সম্পদ রক্ষা করবে। দক্ষিণ পূর্বে পলাশ গাছের লালচে ডাল থাকবে, যা অগ্নিদেবকে জাগ্রত করবে। উত্তর পশ্চিমে থাকবে অর্জুন গাছের ডাল, যাতে বায়ুর গতির ভারসাম্য বজায় রাখবে। উত্তর পূর্বে বেল গাছের ডাল থাকবে, কারণ সেখানে স্বয়ং মহাদেবের অবস্থান। আর সব শেষে দক্ষিণ পশ্চিম কোণে থাকবে গন্ধকচুর শিকড় সহ ডাল, যা রাক্ষস বা পিশাচদের দূরে রাখবে। সাধুজি আমার চারপাশে সেই 8টি গাছের ডাল পুঁতে সাদা সুতো দিয়ে একটি অষ্টভুজ ক্ষেত্রের সৃষ্টি করলেন, আর আমি সেই ক্ষেত্রের মাঝেই দাঁড়িয়ে রইলাম। তারপর সাধুজি বিশাল একটা হোমকুণ্ড তৈরি করলেন। সেই যজ্ঞ কতক্ষণ ধরে যে চলেছিল তা মনে নেই,
তা শেষ হতেই তিনি বললেন, ওই ক্ষেত্র থেকে বেরিয়ে আয়। ক্ষেত্রের মধ্যে যতটা উত্তাপ অনুভব করতে পারছিলাম, ক্ষেত্রের বাইরে এসে ততটাই শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল সারা শরীর জুড়ে। সেই দিন রাতে আবারও ভেজা বসনে আমি এসে পৌঁছালাম গ্রামের পিছন দিকে এক ভাঙা মন্দির চত্বরে। সাধুজি আমার কপালে তিলক এঁকে আমায় গলায় পরিয়ে দিলেন রক্ত জবার মালা। এরপর তিনি আমার গায়ের চাদরখানি সামনের মূর্তির পায়ের কাছে রেখে জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। আমি অবাক চোখে তার দিকে তাকিয়েছিলাম। ধীরে ধীরে মনে হলো সারা শরীর কেমন যেন অবশ হতে লাগলো। তিনি আমাকে আদেশ করলেন, তারানাথ, এবার তোর সাধনার সময় এসেছে। আজ দেবী তোর সাধনা দেখতে চান, কিন্তু তার জন্য তোকে যে নিজের অঙ্গ সঙ্গম করতে হবে। আমি তোকে যেভাবে বলছি সেইভাবে কর। চোখ বন্ধ রেখে নিজের কপালের ঠিক মাঝখানে আজ্ঞাচক্রে তোর অনামিকাকে স্পর্শ কর। এবার আরম্ভ কর মন্ত্র জপ। মনে রাখিস, যতক্ষণ না সূর্যোদয় হবে ততক্ষণ তোকে এই মন্ত্র পড়ে যেতে হবে। আমি চোখ বন্ধ করে কপালের মাঝখানে আঙুল রাখলাম এবং শুরু করলাম মন্ত্র জপ করতে। ওং হ্রিং অঙ্গ সংযমং মহাযজ্ঞিন্যাই নমঃ। ওং অমৃতং কুরু কুরু স্বাহা। সারা রাত ধরে মন্ত্র জপ করে গেলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো, কিন্তু তবু আমি থামলাম না, কিংবা বলা যায় থামতে পারলাম না। ভোরের আলো ফুটতেই চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর সারা দিন আমি সেই মন্দিরের ভাঙা চাতালেই সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকলাম। জ্ঞান ফিরতেই দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আমার সামনে বসে আছে সেই সাধু। কিন্তু আজ তার পরনে কোনো গেরুয়া বসন নয়, বরং ছিল রক্ত জবার মতো লাল ধুতি, কপালে রক্তের তিলক। আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, যা গিয়ে স্নান সেরে আয়। আজ তোর এই সাধনার সর্বোচ্চ পর্যায়ে। দেরি করিস না, যা। আমি যেন সম্মোহিতের মতো তার আদেশ পালন করে পুকুরের দিকে এগিয়ে গেলাম। বাঁধানো সিঁড়িতে পা রাখতেই যাব, হঠাৎ পিছন দিক থেকে গম্ভীর অথচ শান্ত গলার আওয়াজ শুনতে পেলাম। এত রাতে এখানে কি করছিস বেটা? চমকে উঠে পিছনে তাকাতেই দেখি এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। গায়ে ধুতি, উপরে লাল চাদর জড়ানো, মাথায় সাদা চুলের জটা কাঁধ পর্যন্ত নেমে এসেছে। মুখ ভর্তি লম্বা অগোছালো দাড়ি। মুখে বয়সের ছাপ স্পষ্ট হলেও তার শরীরখানি বেশ দৃঢ় বলেই মনে হলো। তবে তার চোখ দুটো যেন অন্ধকারের বুক চিরে জ্বলছিল। তাকে দেখে আমার বিশেষ ভক্তির উদয় হলোই না, উল্টে একটা অস্বস্তি, খানিক সন্দেহ মনের ভেতরে জমাট বাঁধল। বললাম, আগে স্নান করতে এসেছি। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, এত রাতে শুধু স্নান করতে এসেছিস, নাকি সাধনায় বসার আগে নিজেকে শুদ্ধ করতে এসেছিস? থমকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি করে জানলেন? তিনি এক ধরনের শান্ত অথচ কঠিন স্বরে বললেন, তুই যে সাধনা করছিস তা ঈশ্বরের নয়, তা শয়তানের সাধনা। শান্তভাবে বললাম, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কিছু জানেন, কিন্তু শুধু কথার উপরে বিশ্বাস করি কি করে? আগে দেখতে চাই, অনুভব করতে চাই, তারপর না হয় সিদ্ধান্ত নেব। বেশ, তাই হোক, কিন্তু মনে রাখিস তোর বিপদ আসছে। আজ থেকে ঠিক একদিন পর তোর প্রাণহানির আশঙ্কা রয়েছে। তোকে দিয়ে যে সাধনা করানো হচ্ছে তা গ্রামের সুরক্ষার জন্য নয়, বরং তোকেও বলি হিসাবে প্রস্তুত করা হচ্ছে। তবে আগে তোর হাত দিয়ে বলি দেওয়া হবে সেই 24 জন ছেলের। তিনি যা বললেন শুনলাম বটে, কিন্তু গুরুত্ব দিলাম না।
এসব কথায় আমি সহজে প্রভাবিত হই না, তাই কিছু না বলেই পাশ কাটিয়ে এগিয়ে যাবই। এমন সময় তিনি হাতে থাকা ছোট্ট পিতলের ঘটখানি থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই সারা শরীরটা কেমন যেন হালকা হয়ে গেল। বুকের মধ্যে জমে থাকা চাপা ভার, মনের ক্লান্তি সবকিছুই যেন মিলিয়ে গেল। আমি বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, আপনাকে তো ঠিক চিনলাম না বাবা। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, তুই আমায় চিনবি না, কিন্তু আমি তোকে চিনেছি। এখন কোনো কথা নয়, কাল সময় করে এইখানেই আসিস, তোকে আমি সব বলবো। শোন, এই মন্ত্রপ্রুত ফলটা নিজের কাছে লুকিয়ে রাখ, এতে করে সেই তান্ত্রিক তোর মন পড়তে পারবে না। এবার যা। কালচে বেগুনি রঙের অদ্ভুত দেখতে সেই ফলটি হাতে নিয়ে বললাম, কিন্তু আপনি এসব কি করে জানলেন? নিজের প্রশ্নের উত্তর না পেয়ে চোখ তুলতেই দেখলাম কোথাও কেউ নেই, যেন সেই সাধক হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। তার দেওয়া মন্ত্রপুত ফলখানি ধুতির ভাঁজে লুকিয়ে নিয়ে আমি ফিরে এলাম। আমাকে দেখেই সাধুরূপী তান্ত্রিক গম্ভীর গলায় বললেন, কিরে, এত দেরি হলো কেন? অতিরিক্ত বিনয়ী হয়ে বললাম, আগে পথ হারিয়ে ফিরেছিলাম, ক্ষমা করবেন গুরুদেব। ঠিক আছে, এবার বস। আজ তোকে কিছু শেখাবো না, তবে কিছু দেখাবো। এই বৃত্তের মধ্যে এসে বস। আমি সেই বৃত্তের মধ্যে গিয়ে বসতেই যেন চারিদিকে অদৃশ্য এক প্রাচীরের সৃষ্টি হলো। হঠাৎ সেই তান্ত্রিকের মুখে পিশাচের মতো হাসি ছড়িয়ে পড়ল। সে চিৎকার করে বলে উঠল, আমি তান্ত্রিক সবানন্দ। আজ তোকে দেখাবো তন্ত্র আসলে কি। বৃষ্টির আগে যেমন মেঘের গর্জন শুনতে পাওয়া যায়, সেই তীব্রতা নিয়ে তিনি মন্ত্র পাঠ করা শুরু করলেন। কি বিকট সেই গলার স্বর! মনে হচ্ছিল মাটি বোধহয় ফেটে যাবে। ঠিক তখনই আমার কানে এলো ক্ষীণ হাসির শব্দ, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। হঠাৎ আগুনের শিখার রং বদলে যেতে আরম্ভ করল। প্রথমে কমলা, তারপরে নীল, আর শেষে ধূসর। পাশেই পাথরের পাত্রে ফুটছিল গাঢ় লাল তরল। গন্ধটা কেমন যেন কাঁচা রক্তের মতো। সেই গন্ধে দম বন্ধ হয়ে যাবার মতো উপক্রম। তবুও নিজেকে সংযত রাখলাম। ঠিক তখনই দেখলাম সেই পাথরের পাত্রের গা বেয়ে ওপরে উঠতে শুরু করেছে গাঢ় কালো ধোঁয়া। ধোঁয়াটা ঘুরপাক খেতে খেতে মাঝ আকাশে ছড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে সংকুচিত হয়ে আকার নিল একটা লম্বা অস্পষ্ট অবয়বের। তার চোখ নেই, কিন্তু শূন্য দুটো গর্ত যেন আমার দিকেই তাকিয়েছিল। এক মুহূর্তে আমার শিরদাঁড়া দিয়ে হিমেল একটা স্রোত বয়ে গেল। সবানন্দ সেই অবয়বের উদ্দেশ্যে বললেন, ও আপনার শিকার নয়, কিন্তু ঠিক একদিন পর পূর্ণিমার রাতে আমি আবার আপনাকে আহ্বান জানাবো। সেদিন আপনি মন ভরে রক্তপান করবেন, আমি সেই প্রসাদ আপনাকে অর্পণ করব। তারপরেই আমার দিকে তাকিয়ে বলল, ইরে, ভয় পেয়ে গেলি নাকি? যা, গিয়ে শুয়ে পড়। আর শোন, আগামী 2 দিন আমি সাধনার কাজে ব্যস্ত থাকব। প্রশ্ন করলাম, তাহলে আপনার সাথে আবার কখন দেখা হবে সাধুজি? সময় হলে আমি তোকে ঠিক ডেকে নেব। যা। পরদিন সকাল হতেই আমি আর দেরি করিনি। কেমন একটা অজানা টান অনুভব করতে লাগলাম, যেন সেই বৃদ্ধ সাধুকে না খুঁজে পেলে কিছু অসম্পূর্ণ থেকে যাবে। সময় নষ্ট না করে রওনা দিলাম সেই পুকুরটার দিকে, যেখানে আগের দিন তার দেখা পেয়েছিলাম। অশ্বত্থ গাছটার সামনে পৌঁছতেই জোরে বললাম, বাবা, বাবা, আপনি কোথায়? আমি এদিকে আছি, আয়, তোরই অপেক্ষায় ছিলাম।
অশ্বত্থ গাছটার ঘন ছায়ার ঠিক পেছনে তাকে বসে থাকতে দেখলাম, নির্বাক স্থির, যেন বহুক্ষণ ধরেই আমার আগমনের অপেক্ষায় ছিলেন। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। তিনি আমার মুখ দেখেই বললেন, যা যা প্রশ্ন করতে চাস করে ফেল। আমি অবাক গলায় বললাম, বাবা, আপনি কি করে জানলেন যে আমি বিপদে পড়েছি? তুই নিজেই যে আমাকে ডেকেছিলিস, তোর চেতনা আমাকে সংকেত দিয়েছিল যে তুই আসলে কতখানি বিপদগ্রস্ত। বাবা, আপনি যে বলেছিলেন সবকিছু জানাবেন। সাধু বাবা গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, বেশ, তাহলে শোন, যে তান্ত্রিকের কাছে তুই এতদিন ছিলি সে আসলে এই রাজ্যেরই এক প্রাচীন জমিদারের পুনর্জন্ম। পূর্বজন্মে সে বলির মাধ্যমে সিদ্ধি লাভ করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছিল। তাই এবার জন্ম নিয়েই সে আবারও নেমেছে অমরত্বের নিষিদ্ধ সাধনায়। শিউরে উঠে বললাম, কি সাংঘাতিক কথা! কিন্তু আপনি কি করে বুঝলেন এইসব? তিনি শান্ত গলায় বললেন, আমি একজন সিদ্ধ পুরুষ, কারোর চোখের দিকে তাকিয়ে তার পূর্বজন্মের কথা বলে দিতে পারি। সবানন্দের সাথে আমার অনেক আগে দেখা হয়েছিল, তাকে আমিই দীক্ষা দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এভাবে তন্ত্রের অপব্যবহার করবে। আগামীকাল পূর্ণিমা, আর সেই রাতে সে এই গ্রামের 24 জন ছেলের বলি দেবে। বললাম, কিন্তু বাবা, আমি তো শুনেছি 25 জনের বলি হওয়ার কথা। তাহলে সেই 25তম জন তুই? আমি স্তব্ধ হয়ে গেলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, আমি? কি বলছেন বাবা আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাধু বাবা ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, কারণ এই পিশাচ সাধনাতে 24 জন ছেলের সাথে এমন এক যুবককে বলি দিতে হবে যার কপালে তন্ত্র সাধনার চিহ্ন রয়েছে। সবানন্দ অত্যন্ত ধূর্ত, সে তোর হাত দিয়ে আগের বলিগুলো সম্পন্ন করতে চেয়েছিল, তোর শরীর, তোর চেতনাকে ব্যবহার করে, আর সব শেষে নিজের হাতে তোকে বলি দিয়ে সে চূড়ান্ত অমরত্ব অর্জনের চেষ্টা করত। কারণ প্রথমবার সে ভুল করেছিল, দ্বিতীয়বার তার সাধনা সম্পন্ন হয়নি, তাই এবার সে কোনো ভুল করতে চায়নি। তাহলে যেসব সাধনা আমাকে শেখানো হচ্ছিল সেইগুলো? ভূমিশুদ্ধি, আত্মশুদ্ধি, এইসব ক্রিয়া যেমন উচ্চ মার্গের সাধনায় প্রয়োজন, তেমনি নিম্ন মার্গের তন্ত্রেও এগুলো ব্যবহার হয়। তফাৎ কেবল উদ্দেশ্য। প্রাণ এবং দেহ সংযম ক্রিয়া বিশেষত সেই সাধকই করে থাকে যে নিজেকে বলি রূপে অপশক্তির পায় অর্পণ করতে চায়। তিনি থেমে একটু শ্বাস নিয়ে আবার বললেন, সাধনার আগে শিষ্যকে জানতে হয় তার গুরু কার উপাসনা করে, উচ্চ শক্তির নাকি নিকৃষ্ট অপশক্তির। মনে রাখিস, আমার দেহের চারপাশে একটি অদৃশ্য বলয় রয়েছে, যা কেবল তন্ত্রের চোখ দিয়েই দেখা সম্ভব। শিখতে চাস? আমি চুপ করে মাথা নাড়লাম। তিনি হেসে বললেন, বেশ, যে তন্ত্রের সাথে আজ তোর পরিচিতি ঘটাবো তাকে বলে লোকবৃত্ত দর্শন তন্ত্র। এই তন্ত্রের সাধনা করলে তুই মানুষের চারপাশে থাকা অদৃশ্য বলয় দেখতে পারবি। কার কেমন মানসিক অবস্থা, কার মনে ভয়, কার মনে লালসা, কার শরীরে রোগ বাসা বেঁধেছে, আর কার মধ্যে অপদেবতা, সবই স্পষ্ট হয়ে উঠবে তোর চোখে। প্রশ্ন করলাম, সেই বলয়গুলো ঠিক কেমন দেখতে হয়? আরে, এক একজনের বলয় এক এক রঙের, এক এক রকমের। কখনো ধোঁয়া, কখনো ছায়া, আবার কখনো আগুনের শিখার মতো। কেউ রোগাক্রান্ত হলে তার বলয় ধূসর রঙের হয়,
অপদেবতার প্রভাব থাকলে তার বলয় কালচে ও কম্পমান হয়ে থাকে, আর একজন উচ্চ মার্গের সাধকের বলয় হয় স্থির এবং দীপ্তিমান। এরপর গুরুদেব এক মুঠো ছাই আমার কপালে ছুঁইয়ে দিয়ে বললেন, আমার সাথে এই মন্ত্রটা বল, ওং রিং লোকবৃত্তি প্রকাশায় ত্রিকালদর্শী স্বরূপায় নমঃ। আমি চোখ বন্ধ করে গভীর মনোযোগে 11 বার সেই মন্ত্র পাঠ করলাম। আর ঠিক এরপরেই চোখ খুলে যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। গুরুদেবকে ঘিরে এক উজ্জ্বল শুভ্র বলয় ছড়িয়ে পড়েছে, এতটাই প্রবল ও নির্মল যে আমি নিজে থেকেই হাত জোড় করে প্রণাম করতে বাধ্য হলাম। তিনি শান্ত কণ্ঠে বললেন, মনে রাখিস, এই মন্ত্রের শক্তি চিরস্থায়ী নয়। যদি না তুই নিজেকে তন্ত্রচর্চায় সম্পূর্ণভাবে সমর্পণ করিস, কিছুদিনের মধ্যেই তোর জীবনে এক বিশেষ সাধিকার আবির্ভাব ঘটবে। তার হাত ধরেই তুই পৌঁছাবি সাধনার এক নতুন উচ্চতায়। মনে রাখবি, একজন গুরু যেমন নিজের শিষ্যকে চিনে নেয়, তেমন এক সত্যিকারের শিষ্যকেও নিজের গুরুকে চিনে নিতে জানতে হয়। এক মুহূর্ত চুপ করে থেকে বললাম, কিন্তু বাবা, একবার গ্রামের এক সাধু আমাকে বলেছিলেন যে আমি ভবিষ্যতে সংসার জীবনেই থেকে যাব, তাই আমি খুব বেশি সাধনা লাভ করতে পারবো না। উচ্চ স্তরের সাধনা না হলেও অসীম জ্ঞান থাকবে তোর, আর সেই জ্ঞানকেই কেন্দ্র করে তুই অনেক মানুষকে বিপদ থেকে রক্ষা করবি। আর এই গ্রাম, একে কি আমি বাঁচাতে পারবো? তিনি গম্ভীর গলায় বললেন, পারবি পারবি। শোন, তবে মন দিয়ে শোন। সবানন্দ তোকে যা কিছু বলবে তুই তাই করবি। ঠিক সময় মতো আমি পৌঁছে যাব, তবে সাবধান, সে যেন কিছুতেই টের না পায় যে তুই জেনে গেছিস। তাকে সন্দেহ করতে দিলেই সর্বনাশ। আমি বেশ বুঝতে পারলাম, তান্ত্রিক যদি চায় তবে সহজেই সাধুর ছদ্মবেশ নিতে পারে। তাকে দেখে মনে হতে পারে সে একজন ত্যাগী পবিত্র সাধক, কিন্তু আসলে তার অন্তরের ভিতরে গোপনে থাকে ছলনা আর এক ভয়ঙ্কর বাসনা। তাই তো সে এই শিশুগুলোর প্রাণ নিয়ে নিজের নিষিদ্ধ সাধনা সম্পূর্ণ করতে চায়। তোমরা ভাবতে পারছো কি ভয়ানক প্রতারণা! নিজেকে গুরু বলে বিশ্বাস করিয়ে একজন নিরীহ শিষ্যের হাত দিয়ে বলি সম্পন্ন করানো। আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। বুঝলাম সেই তান্ত্রিক আসলেই ধূর্ত, কৌশলী এবং ভয়ঙ্কর। এরপর সাধু বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি শ্মশানের পথে এগিয়ে চলেছিলাম। এমন সময় চোখে পড়ল শশীমোহন বাবু যেন ভীষণ অস্থিরভাবে কোথাও ছুটে চলেছেন। আমি ডেকে উঠলাম, আরে মোড়ল মশাই, আপনি এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? তিনি আমার দিকে ফিরে তাকালেন, মুখে গভীর উদ্বেগের ছাপ। বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি? হ্যাঁ, আমি এই পথেই আসছিলাম। তা আপনাকে দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? শশীমোহন বাবু খানিক ইতস্তত করে বললেন, কি বলি ঠাকুর মশাই, আমার ছেলে হরি বেশ কিছুদিন যাবৎ কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আপনাকে সেদিন বলতে গিয়েও বলতে পারিনি। আপনি তো অতিথি মানুষ, অকারণে বিরক্ত করাটা উচিত হবে না ভেবে চেপে গিয়েছিলাম। বললাম, কেন, কি হয়েছে হরির? তিনি চিন্তিত গলায় বললেন, রাত হলেই সে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন একটা চলে যায়। এদিকে সূর্য ডোবার পর আর কিছুই তাকে খাওয়ানো যায় না। শরীরটাও কেমন যেন শুকিয়ে গেছে। কি যে করি ঠাকুর মশাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কি একবার দেখতে পারি? অবশ্যই, আসুন। মোড়ল মশাইয়ের সঙ্গে আমি তার বাড়ির ভিতরে গেলাম। দেখতে পেলাম বিছানার ওপর হরি শুয়ে আছে, চোখের নিচে কালি, ঠোঁট রক্তশূন্য, চোখ বসে গেছে আর মুখ জোড়া নিস্তেজ।
আরো অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম। তার শরীরের চারপাশে এক অস্পষ্ট কালচে রঙের বলয় তৈরি হয়েছে। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। বললাম, বিষয়টা বেশ গুরুতর মনে হচ্ছে। শুনুন মোড়ল মশাই, আপনাকে একটা কাজ করতে হবে। আজ রাতটা আমি আপনার বাড়ির আশেপাশেই থাকব। আপনি শুধু ঘরের দরজাটা খোলা রাখবেন। যদি হরি বাইরে বেরিয়ে যায় তাহলেও ঘরের দরজাটা বন্ধ করে ভেতরেই থাকবেন, বাইরে কিন্তু পা রাখবেন না। আমি দেখছি কি করা যায়। রাত নামল, চারিদিক নিস্তব্ধ। আমি শশীমোহন বাবুর বাড়ির পিছন দিকটাতে লুকিয়ে রইলাম। হঠাৎ দরজাটা খুলে গেল। হরি নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো। তারপর সম্মোহিতের মতো এগিয়ে যেতে লাগলো। আমি শব্দ না করে তার পিছু নিলাম। আগেই যেখানে নিষিদ্ধ তান্ত্রিক আচারের ইঙ্গিত পেয়েছিলাম, ঠিক সেইখানেই সেই পরিত্যক্ত জমিদার বাড়ির প্রাঙ্গণের মাঝখানের দৃশ্যটা যেন নরকেরই প্রতিচ্ছবি। একেবারে মাঝখানে এক প্রাচীন পাথরের বেদির উপর বসে আছে সেই তান্ত্রিক। তার গায়ে ধুলো জমে রয়েছে, চুল এলোমেলো, ঠোঁট শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। দেখলে মনে হবে সে বুঝি মৃত, কিন্তু না, তার চোখ দুটি খোলা। আর সেই চোখ এমন আগুনের মতো জ্বলছিল যা দেখলে বুকের ভেতর যেন হিম হয়ে যায়। তার চারপাশে ছিল 8টি প্রাচীন ছায়াচক্র। প্রতিটি বৃত্তের গায়ে তামার গুঁড়ো দিয়ে আঁকা নানা তান্ত্রিক চিহ্ন, এবং প্রতিটি বৃত্তের 3 দিকে বসেছিল এক একজন করে শিশু। মোট 24 জন। সকলেই যেন সম্মোহিত। চোখে কোনো অনুভূতি নেই, ঠোঁটে নেই কোনো শব্দের আভাস, কেবল নিথর হয়ে বসেছিল তারা। মনে হচ্ছিল যেন ওরা নিঃশ্বাসও নিচ্ছে না, কেবল প্রাণহীন পুতুলের মতো পড়ে রয়েছে। তান্ত্রিকের সামনে রাখা এক মাটির পাত্র থেকে কুণ্ডলি পাকিয়ে উঠছিল ধূসর গাঢ় ধোঁয়া। একটু একটু করে তা যেন চারপাশের সমস্ত কিছুকে নিজের মধ্যে গ্রাস করে নিচ্ছিল। সেই পাত্রের পাশেই পড়েছিল কিছু ছিন্ন ভিন্ন অংশ, হয়তো কোনো পশুর, কিছু বোঝা যাচ্ছিল না। চারপাশের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছিল। একটা সোঁদা তীব্র গন্ধ নাকে এসে লাগতেই গাটা যেন শিউরে উঠল। ভোরের আলো ফোটার আগেই সেখান থেকে ফিরে এলাম। কিছুক্ষণ পরে কারোর পায়ের শব্দে ঝুপড়ি থেকে বেরিয়েই দেখি সেই তান্ত্রিকও এসে পৌঁছেছে। আমাকে দেখে তিনি বললেন, আজ রাতে সাধনার সর্বশেষ ধাপ সম্পন্ন হবে। তার জন্য অনেক দেহবলের প্রয়োজন। আজ সারাদিন ভালো করে বিশ্রাম নিয়ে নে। রাত হলেই আমরা সাধনায় বসব। আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। সবানন্দ নিজেকে কাপালিকের বেশে সজ্জিত করে নিল। আমাকেও সে একই বেশ ধারণ করতে বলল। সাধু বাবার আদেশ স্মরণ করে আমি তার কথার কোনো প্রকার বিরোধিতা করলাম না। এরপর সে আমাকে নিয়ে উপস্থিত হল জমিদার বাড়ির সেই পরিত্যক্ত প্রাঙ্গণে। পৌঁছাতেই দেখি চারিদিকে বড় বড় অগ্নিকুণ্ড জ্বলছে, এবং কিছুটা দূরেই পরপর দাঁড় করানো 25টা বলি কাঠ। আমার মনে তখন একটু একটু করে ভয়ের পরিমাণ বেড়েই চলেছে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে লাগলাম। সবানন্দ আমাকে সামনের বড় বৃত্তের মধ্যে বসবার আদেশ দিলেন। আমি চুপচাপ সেখানে গিয়ে বসলাম। মিনিট 5 কেটেছে সবেমাত্র। এমন সময় হঠাৎ একসাথে অনেকগুলো পায়ের আওয়াজ শুনতে পেলাম। সামনে তাকাতেই দেখি সেই ছোট ছোট বাচ্চাগুলো ভেজা কাপড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাকে মধ্যস্থানে রেখে তারা চারপাশে গোল হয়ে বসল। সবানন্দ মন্ত্র জপ করতে করতে হোমের আগুনে ঘি ঢালতে লাগল। আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে উঠল। এরপর তিনি আমার দিকে নিজের জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, বলির সময় হয়ে এসেছে তারানাথ, প্রস্তুত হ। ওই যে খাড়া রাখা আছে, গিয়ে তুলে নে। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে
বলিকাঠের পাশে রাখা খাড়াটা হাতে তুলে নিতেই তার অশুভ কণ্ঠস্বর শুনতে পেলাম। আসুন পিশাচ, আসুন। আজ আপনার জন্য আমি আহারের বন্দোবস্ত করেছি। এবার আমি অমরত্বের বর পাব। তার চোখে প্রকাশ পাচ্ছিল এক রকমের উন্মাদনা এবং ঠোঁটের কোণে ফুটে উঠেছিল হিংস্র হাসি। ঠিক তখনই সেই আঁধার আচ্ছন্ন বলিমঞ্চের নিস্তব্ধতা ভেদ করে গাছের কোনো একদিক থেকে ভেসে এলো এক গম্ভীর অথচ ধীর গলা। আমি থাকতে তোর এই নিকৃষ্ট উদ্দেশ্য কখনোই পূর্ণ হবে না। তান্ত্রিক হঠাৎ চমকে উঠল। আগুনের আলোয় তার চোখ লালচে হয়ে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠল। কে তুই? কোন শক্তির বলে এই বলি মণ্ডপে পা রাখা সাহস করলি? আবার বলছিস তুই আমাকে থামাবি? পারবি না। আমি যেন তখন পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ অন্ধকার ছেড়ে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো সেই সাধু বাবা। তার চোখে ছিল অদ্ভুত শান্তি, কিন্তু তীব্র এক দীপ্তি। তিনি চোখ বন্ধ করে কোনো এক মন্ত্র পড়তেই সম্মোহনের ক্ষমতা শেষ হয়ে এলো। বাচ্চাগুলো ভয় পেয়ে কেঁদে উঠল। আমি তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভয় পেও না, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের রক্ষা করব। সাধু বাবাকে দেখতেই যেন কাপালিক আচমকাই এক পা পিছিয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো ভয়ের ছায়া ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে অগ্নিকুণ্ডের ধারে দাঁড়িয়ে হাত তুলে উচ্চারণ করতে লাগলো গম্ভীর মন্ত্রস্বর। সাধু বাবাও থেমে থাকলেন না। তার চোখ দুটো জলজল করছিল রাগে, ঠোঁট নড়ছিল দ্রুত। মুহূর্তেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ তিনি উচ্চারণ করলেন এক দুর্বোধ্য প্রাচীন বীজ মন্ত্র। মন্ত্রের শেষ ধ্বনিতে যেন পুরো ভূমি কেঁপে উঠল। এক ঝলক তীব্র আলোর ঝাপটা ছুটে গেল কাপালিকের দিকে, আর সে কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়ল। সাধু বাবা তৎক্ষণাৎ আমাদের দিকে ফিরে বললেন, এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতেই শুনতে পেলাম মনুষ্য কণ্ঠের প্রবল আর্তনাদ, আর ঠিক তারপরেই আমাদের কানে এলো বিকট ভয়ঙ্কর কোনো বন্য জন্তুর হুঙ্কার। পরের দিন সকালে শশীমোহন বাবুর বাড়ির দাওয়ায় বসে গল্প করছি। এমন সময় একজন লোক এসে জানালো যে পুরানো রাজবাড়ির পিছন দিকে নাকি এক তান্ত্রিকের ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গিয়েছে। দেখে মনে হচ্ছে কোনো বন্য জন্তুর আক্রমণ। শশীমোহন বাবু বাকি সকলকে নিয়ে সেই তান্ত্রিকের মৃতদেহ দেখতে ছুটে গেলেন, কিন্তু আমি তখন অন্য পথ ধরলাম। অশ্বত্থ গাছটার তলায় পৌঁছতেই দেখি সাধু বাবা নিজের ঝোলা গুছিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি শুনেছেন বাবা সেই তান্ত্রিকের সাথে কি হয়েছে? সাধু বাবা মৃদু হেসে বললেন, এটাই তো হওয়ার কথা ছিল। যে পিশাচকে সে আহ্বান করেছিল সেই নিজের আহার না পেয়ে তাকেই নিজের আহার বানিয়েছে। অবাক হয়ে বললাম, কিন্তু একটা প্রশ্ন এখনো মনে রয়ে গিয়েছে। সাধু বাবা বললেন, জানি, তোর প্রশ্নের উত্তরে আমি শুধু এটুকুই বলবো, সেই জমিদারির সাথে সে রাতে আরও একজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জানিস সে কে? সে তোর মতোই এক সাধক, যার মনে ছিল উচ্চ সাধনার আগ্রহ। জমিদার প্রথমবারে অসফল হওয়ার পর তাকে দিয়ে করাতে চেয়েছিল সেই নিষিদ্ধ তন্ত্র সাধনা, যার শেষ পরিণতি ছিল নিষ্পাপ শিশুদের বলি। কিন্তু ঠিক তখনই গ্রামবাসীরা হানা দেয় এবং সেই বিভ্রান্ত তরুণ সাধকটিকেই অপরাধী ভেবে পিটিয়ে মেরে ফেলে। মনে আছে আমি তোকে বলেছিলাম সে জমিদারের পুনর্জন্ম হয়েছিল? কিন্তু সে একা পুনর্জন্ম লাভ করেনি, সেই তরুণ সাধকটিও ফিরে এসেছে, কারণ সাধনার অপমান
সেই বিশ্বাসঘাতকতা সে কোনোভাবেই সহ্য করতে পারেনি। তার আত্মা প্রতিশোধের আগুনে পুড়ছিল, আর এবার সে নিজের প্রতিশোধ নিতে পেরেছে। এতটুকু বলেই তিনি ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে শুরু করলেন, আর আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম অসত্য গাছটার নিচে। শুনছিলেন জিনিয়ার কলমে তারানাথ ও 25 মোড়ে গ্রামের বিভীষিকা। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সুজন, সৌরভ, অয়ন্তিকা, প্রণীত এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।